এবং প্রতিদিনের মতো আজকেও শুরু করবো একটা ইমেল দিয়ে। এই ইমেলটা যদিও একটা ইংলিশ অ্যালফাবেটে লেখা, সো পড়াটা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সেটাই আশা করব। আমি পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই সালাম নেবেন, আশা করি ভালো আছেন। ফার্স্ট অফ অল বাংলিশে লেখার জন্য সরি বলছি। আমি বাংলা ভালো লিখতে পারি না, তাই বাংলিশে লিখে পাঠাচ্ছি। আমি দেশের বাইরে থাকি, কিন্তু রিলিজিয়াসলি ভূত এফএম ফলো করি। অনেকদিন ধরেই ভাবছি লিখবো, কিন্তু নানা কারণে লিখতে পারি। জানি না স্টোরিটা বিলিভ করবেন কিনা, তবে ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি কানাডায় ক্লিন্টন নামে একটা শহরে, ছোট্ট শহরে থাকি। আমাদের সেমেস্টার শেষ হওয়ার পর আমরা 4 জন ফ্রেন্ড আর এক ফ্রেন্ডের কটেজে যাই বেড়া। কটেজটা স্কেজুল একটা জায়গায়, এবং না একটা স্কেজুল বলছি আমি, কটেজটা একটু দূরের কোনো জায়গায় এবং একটু সিক্রেটেড জায়গায়। এবং সেই জায়গাটায় বলে রাখা ভালো যে আমার এই ফ্রেন্ডরা ইটালিয়ান, ওর বাবা খুব অ্যান্টিক কালেক্ট করতে পছন্দ করতে, তো ওই কটেজটাও অ্যান্টিক দিয়ে সাজানো ছিল। এর ভেতরেই একটা অনেক পুরনো পাপেট ছিল। পাপেটটা পুরোটাই উড দিয়ে তৈরি করা। পাপেটের চোখ এবং চোখের দিকে যদি আমরা তাকাই বা তাকালে মনে হতো আমাদের দিকে তাকিয়ে আছে। হাসিটার কারণে আরো বিভৎস লাগতো। আমার ফ্রেন্ডটা আমাদের বলে যে এই পাপেটটা হন্টেড, এবং ওদের বাসায় যখন রাখা ছিল মাঝে মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করত। আমরাও ওর কথাটা বিলিভ করিনি, ভেবেছিলাম ও শুধুই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। অনেকটা আমরা এটাকে মুভির মতোই মনে করলাম, যে মুভির কোনো ঘটনা বা এরকম কোনো কিছু একটা মনে করে জাস্ট হালকা ভাবে নিলাম আর কি। এক রাতে আমরা ডিসাইড করি যে রাত জেগে আমরা মুভি দেখব। মুভি শেষ হওয়ার আগেই আমরা নোটিস করি যে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডটা সোফার উপরে ঘুমিয়ে গেছে। আমরা বাকি 3 জন তাকে ভয় দেখানোর প্ল্যান করি, ওই পাপেটটা নিয়ে আসি এবং গায়ের ওপর শুইয়ে দিয়ে আমরা ডিসাইড করি যে ওকে বলবো যে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এবং উঠে দেখি তোর গায়ের ওপর এটা শুয়ে আছে। তবে সেটা করার আগে আমরা নিজেরা ভয় পেয়ে গেলাম। ওর গায়ের ওপর শোয়ানোর কয়েক সেকেন্ড পরে আমরা দেখলাম যে পাপেটটা এক হাত উঠানো, এবং সাথে সাথে আমার ওই ফ্রেন্ডটাও এক হাত উঠালো। পাপেটটা হাত নামালে ওর হাতও নেমে গেল। এইটা দেখে অনেক ভয়ে চিৎকার করে উঠলাম। পাপেট থেকে ওখানেই ফেলে রেখে পাপেটটাকে আমরা এক ঘরে ঘুমানোর চিন্তা করলাম। 1-2 ঘন্টা পরে আমার ঘুম ভাঙে আর এক ফ্রেন্ডের ডাকে। আমাকে বলে আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের গায়ে অনেক জ্বর, ওকে ওষুধ খাইয়ে দিতে হবে, এবং আমরা ডিসাইড করি যে সকালেই চলে যাব। ড্রাইভ করে ফিরতে আমাদের 3 ঘন্টা লাগে এবং আমরা স্ট্রেইট আমাদের ইটালিয়ান ফ্রেন্ডের বাসায় ওকে ড্রপ করতে যাই। ওর বাবা আমাদের জিজ্ঞেস করে যে আমরা সব কথা তাকে খুলে বলি। সে একটু বিরক্ত হয়ে বলে যে আমাদের এটা করা উচিত হয়। পাপেটটা ওর বাবা কিনে এনেছিল গ্যারাজ থেকে, একটা গ্যারাজ সেল থেকে, এবং পাপেটটা একটা ইটালিয়ান ফোক আর্টের ছিল এবং তাই সেটা সে কেনে। আমার ফ্রেন্ড যখন ছোট ছিল, রাতে ঘুমানোর মধ্যে ও পাপেটটা যেখানে রাখতো বা থাকতো যেখানে, সেখানে গিয়ে সে দাঁড়িয়ে থাকতো। এই দেখে পাপেটটাকে ওদের ওই কটেজে সরিয়ে ফেলা হয়। নেক্সট 1 উইক আমরা ওই ফ্রেন্ডকে অনেক সাফার করতে দেখি, এবং ওর স্বপ্নে দেখতো যে শুধু ওর নাম ধরে কেউ ডাকছে। যখন ও যেত না তখন গায়ে ভীষণ জ্বর আসতো, ওষুধ খাওয়ালেও জ্বর নামতো না, এবং ঘুমাতে অনেক ভয় পেত। ও বলতো যে ও যদি ঘুমাতো তাহলে যখন গায়ে জ্বর আসতো এবং ওষুধ খেলে জ্বর নামতো না, এবং ঘুমাতে সে অনেক ভয় পেত। ও বলতো যে ঘুমালে ওকে টেনে নিয়ে যাবে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং কোনো লাভ হয় না যথারীতি। ওর বাবা যখন ওকে একজন ইটালিয়ান সাইকিকের কাছে নিয়ে যায়, আমার এই সব বিষয় ইন্টারেস্ট বেশি, তাই আমরা ওদের রিকোয়েস্ট করি যে আমাকে যেন সাথে নিয়ে যায়, এবং সেই সাইকোলজিস্টের কাছে সব খুলে বলে, এবং সব খুলে বলে সে আমার ফ্রেন্ডকে একটা ছোট্ট স্টোনের একটা পাথর দেয়, এবং সেই পাথরটা তার বার্থ স্টোন দিয়ে তৈরি ছিল। সে বলে যে ওই পাপেটটা তার কাছে এনে দিতে। আঙ্কেল তার পরের দিনে পাপেটটা ক্লিন্টনে নিয়ে আসে, এবং আমরা আবারও সেই সাইকিকের কাছে যাই, এবং পাপেটটা তা কিছুক্ষণ উলট পালট করে আমরা দেখি। তারপর সে বলে যে হয়তো এটা একটা কার্স করা। যদি কার্স করা থাকে তাহলে নিশ্চয়ই ভেতরে কার্সটা লেখা আছে, এবং ওইটাকেই আমাদের ডিস্ট্রয় করতে হবে, এবং ওর এই কার্সটা আরো স্ট্রং হবে। না হলে সেই 3 days সময়
আমরা চাই এবং বলে যে সে যদি সাকসেসফুল হয় তাহলে আমার ফ্রেন্ডের শরীর ভালো হয়ে যাবে। 3 দিন পর আসলে আমার ফ্রেন্ড শরীর ভালো হয়ে যায় এবং তার ওই স্বপ্নটাও আর সে দেখে না। এবং আমি সেই সাইকিকের কাছে তাকে কাছে যাইনি, তবে শুনেছি যে ওই পাপেটটা ভাঙার পর একটা ছোট্ট কাগজ সেখানে পাওয়া যায় এবং ওল্ড ইটালিয়ান টেক্সটে একটা কার্স লেখা ছিল তার ভেতরে, এবং যেটা নাকি টার্গেট করা থাকে এবং তাকে আস্তে আস্তে যাকে টার্গেট করে তা সে আস্তে আস্তে পাগল হয়ে যায়। এবং কার্সটা ডিস্ট্রয় করেছে কি ভাবে সেটা আমি জানি না, ব্ল্যাক ম্যাজিক ছিল কিনা তাও জানি না, তবে নিজের চোখে আমার ফ্রেন্ডকে অসুস্থ হয়ে এবং ভালো হয়ে যেতে দেখেছি। আশা করি ভালো লেগেছে। ভূত এফএমের সবাইকে অনেক শুভেচ্ছা। রাসেল ভাই আপনাকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। তৃষ্ণা জানিয়েছেন এই ঘটনাটি কানাডা থেকে, এবং তৃষ্ণা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং ইটস আ বিউটিফুল স্টোরি, এবং আশা করছি যে এটা আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হয় সেটা হচ্ছে যে এরকম ঘটনা আপনার কাছেও আছে, সেই ঘটনা লিখে পাঠাতে হলে bothfm@radiofruity.fm ইজ দ্য রাইট অ্যাড্রেস, এবং সেখানে আপনি পাঠিয়ে দিন। আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার কাছে আপনার ঘটনা শোনার আগে আমি আপনার বিষয় একটু বলতে চাই। আপনার নামটা একটু বলুন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটাকে। আমি ফারুক বলছি, গুলশান 2 থেকে এসেছি। আমি ফেসবুকে ফ্রেন্ড আমাকে ধ্রুব মারুফ নামে চেনে। ওকে, তো আপনি গত শুক্রবারে আমাকে নক করেন এবং গত শুক্রবারে আপনি আমাকে বলেন যে আপনি ভূত এফএমে আসতে চান, এবং তারপরে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে। রবিবারে আপনার মা মারা যান এবং আমরা তার বিদেহী আত্মার প্রতি তার মাগফিরাত কামনা করছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে ওনার মায়ের জন্য দোয়া করবেন, মারুফ ভাইয়ের মা যেন তার আত্মা যেন শান্তি পান সেই দোয়াটা করবেন। এবং তারপরেও যে আজকে উনি উপস্থিত হয়েছেন তার ঘটনা শেয়ার করার জন্য, এই জন্য অনেক 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 ধন্যবাদ। কথা দিয়ে কথা রেখেছেন তিনি, কিন্তু মাঝখানে ঘটে গেছে একটা বিরাট বিপর্যয়। সেই প্রসঙ্গে আমরা না যাই, সবারই মন খারাপ হয়ে যাবে। তো আমরা চলে যাই আপনার ঘটনায়, এবং আপনি অনেকগুলো ঘটনা বলেছেন, শেষ যে ঘটনাটা বলেছেন সেই ঘটনাটা দিয়ে আমরা শুরু করতে চাই আজকে। হ্যালো লিসেনার্স, আমি মারুফ বলছি। ফ্রেন্ডরা আপনারা আমাকে চেনেন মারুফ নামে, ফেসবুক ফ্রেন্ডরা চেনেন ধ্রুব মারুফ নামে। তো আমার ফার্স্ট স্টোরিটা ছিল 2016 সালে গুলশানের কোন একটা এলাকায়, আমি নামটা প্রকাশ করছি না। তো ওই বাসাটা আমি ভাড়া নেওয়ার 1 মাস পরে ঘটনা। আমি একদিন রাত্রে বাসায় একা ছিলাম, ভূত এফএমটা শোনা আমার নেশা এটা। তো ভূত এফএম শোনা শেষ করে আমি শুয়ে পড়ি। তো আমার বাসার বর্ণনাটা দিয়ে, আমার বাসার ছিল ফার্স্ট ফ্লোর এবং আমার বাসার পাশে একটা হাইরাইজ বিল্ডিং ছিল, ওটার গ্যারেজটা ছিল আমার বাসার ওই লেভেলে ছিল। তো ওটার আলোতে আমার রুমটা আলোকিত থাকতো। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমার যখন তন্দা লেগে আসে, তখন হঠাৎ করে মনে হলো পিছন দিয়ে কেউ আমাকে পুশ করলো। আমি যখন পাশ ফিরে তাকায় দেখি কেউ নাই। আমি যখন আবার আমার দিকে ফিরি, তখন দেখি আমি কাউকে হাত করে শুয়ে আছি। আমি ভালো করে যখন দেখতে যাই, দেখি যে আমি একটা মানুষকে হাত করে শুয়ে আছি। একটা মানুষ ছিল আপনার পাশে? আমার পাশে একজন মানুষকে আমি হাত করে শুয়ে আছি। যদিও আমার হ্যাবিট ছোট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে, আমার ছোটকাল থেকে হ্যাবিট একটা পিলো বুকের মধ্যে জড়িয়ে শুয়ে থাকা। আচ্ছা, ঠিক সেভাবে আপনি সেই মানুষটাকে আমি শুয়েছিলাম। বাট আমি যখন আমার সেন্সটা আসে, তখন দিকে আমি একজন মানুষকে হাত করে শুয়ে আছি। আমি প্রথমে ভাবছি হয়তো আমার ওয়াইফ হবে, পরবর্তীতে আমার সেন্সে আছে আমার ওয়াইফ তো বাড়িতে, তাহলে এটা কে, কাকে হাত করে শুয়ে আছি। তো আমি স্বপ্নে না বাস্তবে এটা কনফার্ম হওয়ার জন্য আমি ভালোভাবে আমার রুমটা চেক করি। ওই শোয়া অবস্থায় দেখি যে আমার রুম, আমি সজাগ আছি এবং রুমের যেটা যেখানে থাকার কথা, যেটা যে কালার, এভরিথিং সব স্পষ্ট দেখা যাচ্ছে গ্যারেজের আলোতে। তো আমি কনফার্ম যে আমি স্বপ্নে না, আমি বাস্তবে আছি। তারপর আমি ওই মানুষটাকে হাত দিয়ে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ, এটা কোন পুতুল বা মূর্তি না কি, এটা মানুষই। আমি স্পষ্ট টের পাই যেটা মানুষ, আমি হাত করে শুয়ে আছি। আপনি বোঝার চেষ্টা করছিলেন হাত দিয়ে দেখতেছিলাম যেটা আমি কি হাত করে শুয়ে আছি। যখন আমি কনফার্ম হলাম যেটা মানুষকে আমি হাত করে শুয়ে আছি, তখন আমার সারা শরীর ঠান্ডা থাকে। আমি চোখটা বন্ধ করে একভাবে আল্লাহর নাম পড়তে থাকি। কিছুক্ষণ পর হঠাৎ করে আমার হাতটা উপর থেকে পিছনে পড়ে যায়। তখন আমি চোখটা খুলে দেখি যে ওখানে কোনো মানুষ নাই। আমি
এমনি শুয়ে আছি। আমি সাথে সাথে আমার মাথার উপরে বেড শুয়ে লাইটটা জ্বালিয়ে আমি উঠে বসি। তখন দেখি যে রুমে কেউ নাই, শুধু আমি একাই রুমে আছি। আমার রুমে একটু বর্ণনা দিই যে আমার রুমে আমি যখন শুয়ে পড়ি তখন রুমের দরজা জানালা সবই লাগানো ছিল এবং রুমের দরজা ফাঁকা দিয়ে এমন কোন মানে একটা ইঁদুর ঢোকারও কোন জায়গা ছিল না। তো আপনি যে মাথায় হাত দেন এই ব্যাপারটা বলেননি কিন্তু। হ্যাঁ, আমি প্রথমে ওটা যখন আমি দেখি, আমি এটা দেখার জন্য যেটা আসলে এটা কি জিনিসটা, আমি কাকে হাত করে আছি, তখন দেখি যে ওটা আমার ডান হাতের বাহুর উপরে ওটা মাথায় দিয়ে শুয়ে আছে। তখন আমি হাত দিয়ে ওটার মাথার একটু চেক করি যে এটা কি জিনিস। তো এটা আসলে 2 মাস, 1 থেকে 2 মাস টাক করার পরে যতটুকু চুল উঠে, যাকে বলে কদম ছাট, ওরকম তার মাথার চুলটা আমি হাতে স্পষ্ট টের পাই। হাতে খোঁচা খোঁচা আমি ব্যথা পাচ্ছিলাম। তারপরে তার মুখে হাত দিই, শরীরে হাত দিই, তখন আমি বুঝি যে এটা একটা মানুষের ধরে আছে। তারপর যখন আমি লাফ দিয়ে উঠলাম, ওঠার পরে দেখলাম যে আমার কোলের যে বালিশটা ছিল, ছোট বালিশটা ছিল, ওটা বিছানার এক কর্নারের দেওয়ালের সাথে ওটাকে চেপে কেউ যেন বসা রাখছে, ওটাকে তলা করে বসে আছে, যেটা একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। আমি বিছানার এক সাইডে ছিলাম, ওটা বিছানার অপোজিটে একদম কর্নারে ওটা চাপ দিয়ে বসানো। তারপর আমি কিছুটা স্বাভাবিক হয়ে আবার শুয়ে পড়ি। এই 3 দিন পর আমার ওয়াইফ বাড়ি থেকে আসে। এরপর আমার ওয়াইফের সাথে আমার বাড়িওয়ালা আন্টির গল্প হয়। উনি বলেন যে আমরা যে রুমে ছিলাম, যে রুমে আছি সেই রুমের নিচতলায় একটা ফ্যামিলি ছিল, ওই বরাবর রুমটাতে। ওখানে একটা মেয়ে ছিল, ও আর ওর আম্মা থাকতেন। মেয়েটা যে কোনো পারিবারিক কারণে ঠিক 1 বছর মতো হবে আগের ঘটনা, তো মেয়েটা সুইসাইড করে। মেয়েটা দেখতে বেশ কালো ছিল এবং বয়স 22-23 বছর একটা মেয়ে ছিল। এবং আমি যেটাকে আমি আবিষ্কার করি ওদিন রাত্রে, ওটাও দেখতে কালো ছিল এবং ওটার চেহারায় বর্ণনা হচ্ছে ওরকম 20-22 বছর একটা মেয়ের মতো একটা মেয়ে ছিল। তারপর ওদিন রাত্রে ওই রুমের একজন আঙ্কেলের সাথে আমি এটা নিয়ে কথা বলি যে আঙ্কেল এমন একটা ঘটনা, উনি কিছু বলতে পারবেন কিনা। উনি আমাকে ডিটেল সব বললেন যে আসলে কিভাবে মেয়েটা আত্মহত্যা করে। তখন আমি ওনাকে আমার কাহিনীটা বলি যে আমার সাথে 3 দিন আগে আমার একটা ঘটনা ঘটে গেছে। আমি তখন রুমে একা ছিলাম এবং ভূতের গল্প শোনার পর আমি শুয়ে পড়ছিলাম। উনি বললেন যে হতে পারে ওটার আত্মা তোমার উপর ভর করছিল। এই ছিল আমার ফার্স্ট স্টোরি। আমি আজও বুঝলাম না এটা কি হয়েছিল আমার সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি একটু যদি ছোট্ট করে ঘটনা দুটোর একটু যদি আপনাদেরকে রিভিউ দেই, সেটা যে প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম, সেই ঘটনাটিতে একটি কটেজে কিছু ছেলে মেয়ে বেড়াতে গিয়েছিলেন, যিনি ঘটনাটি পাঠিয়েছেন। এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে ওই কটেজে তারা একটা আবিষ্কার করে, একটা অ্যান্টিক, যে অ্যান্টিকটা একটা পুতুল, মানে পাপেট। এবং তারা সেটা আবিষ্কার করে যে সেই পাপেটটা নাকি এক ঘর থেকে আরেক ঘরে মুভ করে। এবং তারা দেখতে পায় যে তারা মজা করার জন্য যখন তাদের ফ্রেন্ডকে, যে ফ্রেন্ডটা ঘুমিয়ে পড়েছিল, ইটালিয়ান একটা ফ্রেন্ড, তার কাছে পাপেটটা রাখে, তখন দেখা যায় সেই পাপেটের মুভমেন্ট এবং তার ফ্রেন্ডের মুভমেন্ট মিলে যাচ্ছে। এবং তাকে তারপরে তার প্রচন্ড জ্বর আসে, আরো অনেক কিছু হয়, আপনারা সবাই শুনলেন সবকিছু। এবং শেষ মুহূর্তে তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই ডাক্তার তাকে একটা পাথর দেয়। এবং সেই পাথরটা দেওয়ার পরে যেটা হয়, এবং সে বলে যে আমি ওই পাপেটটা দেখতে চাই। এবং পাপেটটা নিয়ে যাওয়ার পরে সেই পাপেট থেকে অদ্ভুত ধরনের একটা কাগজ বের হয়। অ্যান্টিক অনেকেই আমরা জমাই এবং অনেকেরই শখ থাকে, কিন্তু আমি সবসময়ই বলি এটা যে অ্যান্টিক কেনার সময় খুব সাবধান। এবং অ্যান্টিক কেনার পরে যদি আপনার বাসায় কোনো পরিবর্তন আপনি দেখেন, যে কোনো ধরনের কোনো চেঞ্জ আসছে, তাহলে দেরি না করে অবশ্যই যারা এই সমস্ত বিষয় জানেন তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। এবং আপনি খুব খেয়াল করবেন যে আপনার বাসায় কোনো অ্যান্টিক আনার পরে সেটা আপনার বাসায় কোনো পরিবর্তন এনেছে কিনা। এবং এগুলো কিন্তু মাঝে মাঝে সরালেও অনেক পরিবর্তন, অনেক ধরনের ঝামেলা হয়। তো এবং সবচেয়ে বড় কথা, যে অ্যান্টিকটা আপনি কিনছেন এটা কোথায় ছিল, কে ব্যবহার করেছেন। সেকেন্ড ঘটনাটার কথা চিন্তা করুন, আপনি আপনার ঘরে শুয়ে আছেন রেগুলার আপনার বিছানায়, এবং আপনি জানেন যে আপনার পাশে কারো শুয়ে থাকার কথা না, এই রুমে আপনি একা আছেন, দরজা জানালা সব বন্ধ, কারো আসার কোনো কারণ নেই। হঠাৎ করে আপনি রাতের বেলা যদি অনুভব করেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে এবং আপনার বালিশটির পরিবর্তে একটি মানুষ, যার মাথায় কদম ছাট চুল এবং যার মাথায় হাত দিলে আপনার হাতে স্পর্শে আপনি ব্যথা পাচ্ছেন, সেই রকম একটা মানুষ, যে মানুষটি কিনা পরে জানতে পারলেন যে বেশ কিছুদিন আগে সুইসাইড করেছে। এই ঘটনা দুটো শুনে আপনার কি মনে হয়? খুব অদ্ভুত না? প্রথম ঘটনাটি একটা পাপেট, যেটা একটা অ্যান্টিকের ঘটনা,
এবং অ্যান্টিক কালেক্ট করতেন, এরকম একজনের ঘটনা, এবং সেখান থেকে ভয়াবহ একটা পরিণতির দিকে নিয়ে আসে। যদিও আল্লাহর রহমতে পরে সুস্থ হয়েছেন সেই ভদ্রলোক, কিন্তু পরের যে ঘটনাটি, সেই ঘটনাটিও খুব অদ্ভুত। এই ঘটনাটির ব্যাখ্যা উনি এখনো পাননি, এখনো উনি ওনার সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছেন। খুবই অদ্ভুত কিন্তু দুটো ঘটনাই। আশা করছি যে এই দুটো ঘটনা আপনাকে যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি চলে যাব, আমাদের একজন অতিথি আছেন এখানে, যাকে আপনারা সবাই চেনেন এবং লাইভে অলরেডি হয়তো দেখেও ফেলেছেন। আমাদের এখানে আছেন আফনান ভাই, তার কাছে আমরা যাব। তবে তার আগে আমি একটু চেষ্টা করব কিছু মেসেজ পড়ার, তবে না, মেসেজটা পড়তে পারবো না মনে হচ্ছে। আপনাদের কমেন্ট যেগুলো, সেগুলো একটু পরেই পড়ি। আপাতত ঘটনায় চলে যায়। আফনান ভাই, শুনি আপনার প্রথম ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, সেই ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ঘটনা না, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি ঘটনা। ঘটনাটি আমার বন্ধু আছে রাজবাড়িতে, নাম আরাফাত। ওর দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, তার নাম হল আব্দুর রহিম। উনি সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন আগে গিয়েছেন। উনি 1994 সালে সংযুক্ত আরব আমিরাতে যান। তো উনি ওখানে যাওয়ার পরে উনি যেই বাড়ির মানে যে মালিকের আন্ডারে কাজ করতেন, ঠিক ওই মালিকের বাড়িতেই ঘটে যাওয়া ঘটনা, এবং ওনার সামনে ঘটে যাওয়া যে ঘটনাটি, সেটি মানে আমাকে বলেছে, সেটি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। ঘটনাটি রাসেল ভাই আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, এজন্য আমি আজকে এটা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটি উনি যখন 94 সালে যান, যাওয়ার পরে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতটা কিন্তু 7টা প্রদেশ নিয়ে গঠিত। তার ভিতরে একটা হলো রাস আল খাইম। আর সংযুক্ত আরব আমিরাতের ওই রাস আল খাইম যে প্রদেশটা, এই প্রদেশটার পাশ দিয়ে পার্সিয়ান গালফ, মানে পারস্য উপসাগর যেটি। উনি ওই রাস আল খাইমের একদম শেষ প্রান্তে, প্রায় পারস্য উপসাগরের কাছাকাছি ওনার মালিকের বাড়িটা ছিল। ওনার মালিকের ব্যবসা বেসিক্যালি ছিল খেজুরের ব্যবসা, বেশ বড় খেজুর বাগান ছিল তার। তো উনি ওখানেই কাজ করতেন, এবং থাকার জায়গাটা উনি মালিকের খুব বিশ্বস্ত হওয়ার কারণে বাড়ির মালিকের বাড়িতেই ওনার থাকার ব্যবস্থা ছিল। তো বাড়ির মালিক উনি 1998 সালের দিকে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িটা এটা ভেঙে নতুন করে আরো সুন্দর করে একটা বাড়ি উনি করবেন। ওনার তো বিশাল জায়গা নিয়ে ওনার বাড়িটা ছিল আর কি। তো উনি যখন প্ল্যান করে সবকিছু রেডি করে বাড়ির কাজটা উনি শুরু করবেন, যখন মানে বাড়ির ভিত্তিটা, ফাউন্ডেশনটা উনি নিচ থেকে গেঁথে ওঠানোর জন্য মাটি খুঁড়েছেন আর কি, বেশ বড় করে যখন মাটি খোঁড়া হয়েছে, তখন আসলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে, মাটি খোঁড়ার পরে যখন স্থাপনা, বিশেষ করে রড বা এই জিনিসগুলো যখন ওখানে বসানো হবে, তার আগেই হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়। নিচ থেকে পানি যখন ওঠা শুরু করে, তখন ওই যারা ইঞ্জিনিয়ার ছিল এবং যারা শ্রমিক ছিল, ওনারা ওইখানে কাজগুলো করতে পারছিলেন না পানির কারণে। বারবার মেশিন লাগিয়ে পানিটা মানে সেচ করার চেষ্টা করলেও মানে পানি আর সেটা কমছে না। তখন ওরা চিন্তা করেন যে কাছেই তো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, হয়তো বা পানির এখানে একটা প্রবাহ থাকতে পারে বলে আপনারা চিন্তা করছিলেন। কিন্তু তারপরও ভৌগোলিক ভাবে ওখানে বৈজ্ঞানিক চিন্তা করছিলেন তারা, যদিও সেটা ভৌগোলিক ভাবে ওই ঠিক ওই জায়গাতে থাকার কথা না, মানে এতটা কাছে না যে সেখানে মাটি খুললে পানি হয়ে যাবে। তো ওনারা খুব মানে চিন্তা করছিলেন যে শেষ করার পরেও পানি কমছে না, এখন কি করা যায়, কাজটা কিভাবে আগাবো। তখন ইঞ্জিনিয়ার বলছেন যে আপাতত কিছুদিন এভাবে অফ রাখেন কাজটা, দেখি আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে কিভাবে কাজটা আগানো যায়। তো ওইভাবে রাখা হলো রাসেল ভাই। প্রতি রাত্রে রাসেল ভাই মানে ওনার একটা অদ্ভুত শব্দ শুনতেন, সেটা হলো রাতের বেলা মনে হতো যে ঠিক সমুদ্রে যেভাবে পানির যে ঢেউ হয়, ওনার ওই বাড়ির জন্য তৈরি করা গর্তের মানে একটা পুকুরের মতো হয়ে গেছিল সেখানে ছোটখাটো, তো ওইখানে মনে হতো যে ওখানে এরকম রাত্রেবেলা ঢেউ হয় সমুদ্রের মতো। তো এই বিষয়টা ওনার কাছে খুব অদ্ভুত লাগতো। তো উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা আমি হয়তো বা ভুল শুনি, এরকম হতেও পারে, বা বাতাসের শব্দ এটা হতেও পারে। উনি একদিন ওই স্রোতের শব্দ শুনে উনি সত্যি সত্যি নিচে নামেন যে আসলে ঘটনা কি, এবং সত্যি রাসেল উনি দেখেন যে ওই পানিতে অদ্ভুত ধরনের মানে একটা ঢেউ হচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো ওখানে ঢেউ হয়ে ঢেউ আবার আশ্রে পড়ছে। উনি চিন্তা করেন যে এরকম তো হওয়ার কথা নয় এখানে। এবং উনি আর একটা বিষয় রাসেল ভাই দেখেন যে সেটা হলো পানির মধ্যে কালো আকৃতির কিছু একটা জিনিস সেখানে সাঁতার কাটছে। তো উনি এটা দেখে রাসেল ভাই খুব ভয় পান এবং দ্রুত উনি বাসায় চলে যান। বাসায় গিয়ে উনি কাউকে এই বিষয়ে তেমন কিছু বলেন। এদিকে ইঞ্জিনিয়াররাও এই বিষয়ে কোনো সমাধান করতে পারছিলেন না, কিভাবে কাজটা ওনারা শুরু করবেন। এর মধ্যে রাসেল ভাই আর কয়েকটা ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটতে থাকে। সেটা হলো প্রতি রাত্রে হঠাৎ মানে কোন মহিলার কান্নার আওয়াজ ওনাদের ঘরের মধ্যে শোনা যায়, যে কোনো মহিলা বা নাকি সুরে কান্নাকাটি করছে। তো এটা উনি খোঁজার চেষ্টা করেন, মানে কোনো সমাধান হয় না। এখন মানে ঘরের মধ্যে একদম একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে রাতের বেলা একে তো ওখানে যে স্রোতের শব্দ, আবার ঘরের মধ্যে মনে করেন যে এই যে মহিলার নাকে কান্নার আওয়াজ, এটা মোটামুটি ওনার ঘরের মধ্যে ওনার যে সন্তানাদি খুব ছোট ছিল, ওনার ওয়াইফ এবং উনি খুব ভয় পেতেন এটা। তো এখন আসল ভাই এটা তো সমাধান করার দরকার, এখন কি করা যায়।
তো যেহেতু উনি একজন ধার্মিক লোক ছিলেন, স্থানীয় একজন খুব ভালো আলেমের শরণাপন্ন হন। তো ভালো আলেমের শরণাপন্ন হওয়ার পরে ওই আলেম বলেন, ঠিক আছে রাত্রে আমি আসবো আপনার বাড়িতে, দেখি এটা নিয়ে কি করা যায়। তো রাসূল ভাই রাত্রে উনি আসেন, মধ্যরাত্রের দিকে উনি আসেন। আসার পর উনি বলেন যে আমাকে ওই আপনার ওই যেখানে গর্ত করেছেন বাড়ি করার জন্য ওখানে নিয়ে যান। আচ্ছা। তো ওখানে উনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে বলে যে আপনারা সবাই একটু আমার পিছনে দাঁড়ান এবং কেউ ভয় পাবেন না, আমি দেখি চেষ্টা করি কি করা যায়। ওখানে রাসূল ভাই যে আব্দুর রহিম যে ভাইয়ের কথা বললাম, উনি ওখানে দাঁড়ানো ছিলেন। আচ্ছা। আসলে কি ঘটনাটা ঘটছে ওনার চোখের সামনে। তো উনি যিনি আলেম যিনি এসেছিলেন ওখানে, উনি ওখানে আসার পর দোয়া পড়তে শুরু করেন এবং দোয়া পড়ার পরে মনে হচ্ছে যে ওই পানির স্রোতটা মানে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। সবাই খুব ভয় পাচ্ছেন এখানে হচ্ছেটা কি আসলে। সমুদ্রের সেই ঝড়ের মতো উত্তাল সমুদ্র মনে হচ্ছে এই ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। হঠাৎ দেখছেন যে ওর ভিতর থেকে আস্তে আস্তে একজন লোক উঠে আসলো। তার সমস্ত শরীর ভেজা, মাথার চুলগুলো অনেক বড় বড়। তো উনি আসার পরে মানে ওই আলেম ওনাকে সালাম দিলেন। আচ্ছা। সালাম দেওয়ার পরে উনি বলছেন যে আপনি এখানে কেন বিরক্ত করছেন, এই জায়গাটা তো আরেকজনের, এখানে তো উনি বাড়ি নির্মাণ করছেন, তো আপনি কেন এই জায়গাটাতে দখল করে রেখেছেন, আপনি এই জায়গা ছেড়ে চলে যান। আচ্ছা। তখন সবার সামনে সবাই কিন্তু রাসূল ভাই ঘটনাটা দেখছে, সবার চোখের সামনে, মানে সবার কাছে দৃশ্যমান ঘটনাটা। তো উনি বলছেন যে ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এখানে এবং আমি আমার স্ত্রী। এখানে বলে রাখা ভালো রাসূল ভাই, ওসমানীয় খেলাফত কিন্তু আপনার 1299 সালে প্রতিষ্ঠিত হয়। তার মানে আমরা যদি এখন হিসাব করি প্রায় 800 বছর। আচ্ছা। 800 বছর ধরে উনি ওখানে বসবাস করেন। আমি এবং আমার স্ত্রী আমি এখানে বসবাস করি। 300 বছর আগে আমার সন্তান মারা যায়। আমার সন্তানের কবরও এখানে, সুতরাং আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। আর আমার রাত্রেবেলা যে কান্নার শব্দটা শোনেন ওটা আমার স্ত্রীরই কান্না। সে চায় না যে আপনার এখানে বাড়ি নির্মাণ করেন, কারণ তার ছেলের এই কবর ছেড়ে সে যেতে চায় না। এখন আপনারাই বলেন আমি কি চলে যাব না থাকবো। তো সবার সামনে এই কথা বলার পরে বাড়ির যিনি মালিক উনি তো ওখানে দাঁড়িয়েছিলেন, তো উনি সাহস করে এগিয়ে আসে, এসে বলেন যে আপনি যদি এখানে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে সেক্ষেত্রে আপনি নিজের হাতে আমাকে দেখিয়ে দেন আমি ঠিক কতটুকু জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করতে পারি। আপনি যদি কতটুকু দেখিয়ে দেন আমি ওই অংশটুকু ছেড়েই বাড়ি করবো। রাসূল ভাই সবার সামনে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তি একটা ইশারা করে একটা দাগের মতো টেনে দেন যে আপনি যদি এতটুকু থেকে বাড়িটা তৈরি করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে তাই হবে, আপনি এখানে থাকবেন। বাড়ির যিনি মালিক উনি বলেন। আচ্ছা রাসূল ভাই তারপরে হঠাৎ যেটা মানে দেখে যে পরের দিনে ওই মানে কাকতালীয় ভাবে এক ফোঁটা পানিও ওখানে ছিল না। আচ্ছা, কোথায় যে পানি চলে গেল। এরপর রাসূল ভাই নতুন করে নকশা করে উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িটা সরিয়ে নিয়ে, মানে ওই বাড়ির প্ল্যানটা ঠিকই ছিল, জাস্ট জায়গার ওই এটা উনি সরিয়ে বাড়িটা তৈরি করেন। রাসূল ভাই যে ভাইয়ের কথা আমি বললাম যে ওনার সামনে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো যে ঘটনাটা হলো যে ওই যে জিন দম্পতি ওনারা পরবর্তীতে ওই ফ্যামিলির লোকদের সাথে এতটা মিশে গিয়েছিলেন যে ওই ফ্যামিলির যারা ছিলেন তারা ওই জিন দম্পতিকে মানে দাদা দাদি বলে সম্বোধন করত। এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। তো আমার কাছে অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে যে জিনের সন্তান ওখানে কবর আছে এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনায় জিনেরা এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত রাস আল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। এটা কতটুকু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে পারবো না। আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লেগেছে যে এমনও হয়, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনার জন্য আপনার কাছে আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে আমাদের প্রথম অতিথি আবারও জয়েন করেছেন, তার একটা ঘটনা রয়েছে যেটা তিনি প্রথম শুনিয়েছিলেন, সেই ঘটনাটি আমরা একটু শুনে আসবো। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, যেহেতু এখানে দেখা যায় না, সুতরাং নামটা আরেকবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমি আরো বলছি জি, গুলশান থেকে এসেছি। জি, ঘটনাটা আপনি যে প্রথম ঘটনাটি বলেছিলেন সেই ঘটনাটি শুনুন। ঘটনাটা আপনার 2003 সালের ঘটনা। জি, তখন আমি যশোরের, এটা ঘটনা যশোরের ঘটনা। আমি তখন আমার ফ্রেন্ডরা আমরা ডিসাইড করি 31st নাইটে পিকনিক করবো। তো রাত 3টার দিকে আমাদের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়।
তো রাত অনেক হওয়াতে এবং শীতের রাত, কিছু ফ্রেন্ড ডিসিশন নেই ওরা ওখানে পাশে একটা রুমে ওরা রাতটা কাটাবে, সকাল হলে বাসায় চলে যাবে। বাট আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ছিল, রুবেল নাম। আমরা দুজন আমাদেরকে বাসায় ফিরতে হবে, এনে হাও আমার একটা ছিল মানে তখনকার পরিস্থিতি, আমাদের বাসায় ফিরতে হবে। তো আমরা দুজন ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি। মাঠটার সব পার হয়ে আমি প্রথমে আমার বাসা, তারপর ছিল আমার ফ্রেন্ডের বাসা। আমি একটু আমার এলাকার বর্ণনা দিই। আমার বাসাটার পিছনে ছিল একটা ফাঁকা জায়গা, ওটা গণকবর নামে পরিচিত ছিল। 71-এ ওখানে কবর দেওয়া হয়েছিল, গণকবর হিসেবে পরিচিত। ওটার পরে প্রায় 1 বিঘা জায়গা একটা পুকুর ছিল। পুকুরের দুপাশে দুটা জঙ্গল মতো ছিল, ঘন জঙ্গল, দিনের বেলাও বেশ অন্ধকার থাকতো। আর পুকুরের অপোজিট ছিল আমার ফ্রেন্ডের বাসা। তো আমার বাসার গেটের সামনে আসার পর আমি যখন ওকে বলি যে ঠিক আছে খুদা হাফেজ, ও বলে যে না, তুই আমাকে বাসায় দিয়ে তুই ব্যাক কর। তো বলে রাখি যে ওই ছেলেটার জন্ম ওই এলাকাতে এবং ও ওখানে বড় হয়েছে। তখন আমরা অনাথা পড়ি। আমি ওই এলাকাতে 6 মাস মতন ভাড়া গিয়েছিলাম। তো আমি ওকে বললাম যে এলাকা তোর, 6 মাস হলো আমি এলাকায় ভাড়া আসছি, তুই এখানে ছোটকাল থেকে মানুষ হলে এলাকা তোর পরিচিত, আমার জন্য তো এটা ভয়ের ব্যাপার। বললো যে না, তুই আমাকে দিয়ে, আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে, তুই আমাকে বাসা দিয়ে। আমি পরবর্তীতে আমি ওকে বাসায় রেখে যখন ব্যাক করি, তো সেটা বলে রাখা ভালো, আমার বাসার সামনে যে রোডটা গেছে ইটা সলিং রোড, ওটা ওর বাসার কাছাকাছি চলে গেছে। ওই ইটা সলিং থেকে চিকন মাটির রাস্তা দিয়ে সোজা গেলে পুকুর পারে ওদের বাড়িটা। তো আমি ওকে বাসায় রেখে আমি যখন ব্যাক করি, আমি যখন ইটের সলিং রোডের কাছাকাছি পৌঁছে যাই, তো ওই রোডটা ছিল পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল। দূরে একটা রোড লাইট ছিল। 2 থেকে 3 কদম বাকি আমার সলিং রোডে উঠবো, তখন আমার পাশে একটা দেওয়াল মতো ছিল, একটা মুরগির ফার্ম ছিল, ফার্মের দেওয়ালটা। ওই দেওয়ালের ফাঁক থেকে একটা মাথা বের হলো, কালো একটা মাথা বের হয়ে আমাকে বলতেছে যে মারুফ, আমাদের বন্ধু রাজুর আবা মারা গেছে। এটা বলে মাথাটা হাওয়া হয়ে যায়। আমি কণ্ঠটা শুনলে বুঝলাম যেটা আমার বন্ধু কামালের কণ্ঠ। কামালের বাসা ছিল ওখান থেকে 2টা বাড়ি পরে। আমি ওখান থেকে দ্রুত 2 কদমে দ্রুত সলিং রোডে উঠে আমি কামাল বলতে বলতে চলে যাই ওখানে, কিন্তু ওখানে যে কাউকে পাই না। আমি একটু অবাক হয়ে যাই যে এত দ্রুত একটা মানুষ কোথায় হাওয়া যেতে পারে। আমি তখন ওখান থেকে 2টা বাড়ি পরে কামালের বাসায় সামনে যে কামালের রুমের সামনে যে কামালের নাম ধরে ডাকি কয়েকটা, কিন্তু কোনো অ্যান্সার আসছে না। আমি তখন চিন্তা করলাম যে এত দ্রুত একটা মানুষ ঘরে ফিরে কি করে ঘুমায় করতে পারে 1 সেকেন্ডের মধ্যে। তো আমি চিন্তা করলাম রাজুর বাবা যখন মারা গেছে একটু দেখে আসি। রাত তখন 4টা বাজে আনুমানিক। আমি ওখান থেকে ব্যাক করে রাজুদের বাসা যাচ্ছি। বলে রাখা ভালো যে রাজুদের বাসা যেতে গেলে ওই ইটের সলিং রোডটা আমাকে ইউজ করতে হবে। আর ইটের সলিং রোডটা যেখান থেকে গিয়েছে ওটা একটা বাঁশ বাগানের মধ্যে দিয়ে গিয়েছে। আমি ওটা নর্মালি পার হয়ে যায় যে রাজুদের বাসার সামনে যে যখন দাঁড়ায়, তখন ভিতরে কোনো কান্নার আওয়াজ পায় না, কোনো শব্দ নেই। এবং সেই সময়টা ছিল এতটা পিনপত নিরাপত্তা, শিশিরের টপ টপ শব্দ আমি টের পাচ্ছি, বাতাসে গাছের শুকনা পাতা পড়ছে সেটা শব্দ আমি টের পাচ্ছি, এতটা পিনপত নিরাপত্তা। বাট কোনো কান্নার আওয়াজ বা কোনো শব্দ আমি পাচ্ছিলাম না। আমি কিছুক্ষণ ওয়েট করে রাজুর নাম ধরে বেশ কয়েকবার কল করি, বাট ভিতর থেকে কোনো অ্যান্সার আসে না। আমি তখন চিন্তা করলাম আমি কি চোখে ভুল দেখলাম না ভুল শুনলাম। পরে কোনো মাথায় কোনো সেন্স আসতে না যে এটা কি হলো, যে ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ না কেন, লোক যদি মারা যায় আশেপাশের লোকজন তো জড়ো হয়ে যাবে। বাট কোনো কিছু না পেয়ে আমি চিন্তা করি যে বাসায় চলে যায়, কাল সকালে দেখা যাবে। আমি যখন ব্যাক করছি বাসার দিকে, আমি হঠাৎ আমার সারা শরীর ভার হয়ে যায়, এতটা ভার হয়ে যায় যে আমি মুভ করতে পারছি না। আমার একটা পা মনে হচ্ছে কয়েক মন ওয়েট হয়ে গেছে, একটা পা তুলতে পারছি না। এইভাবে এক পা সামনে দিয়ে 2 পা পিছিয়ে যায়। এই করতে করতে যখন আমি বাঁশ বাগানের ভিতরে ঢুকি, হঠাৎ কিছু ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসতে থাকে, যেটা সচরাচর আমরা কখনো শুনতে পাই না। এটা কোনো ভৌতিক কোনো অনুষ্ঠানে বা ভৌতিক কোনো সিনেমাতে আমার হয়তো বা এরকম কোনো শব্দ আমাদের কানে আসে। বিদ করে কিছু আওয়াজ আসতেছিল, আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাচ্ছিল এই শব্দে। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি চিন্তা করি এখন যদি আমি ভয় পেয়ে যাই আমি হয়তো এখানে হাতড়ি করে মারা যেতে পারি। এবং রাস্তাটা এতটা নির্জন, একটা কুকুর একটা বিড়াল নেই রাস্তায়, মানুষ তো প্রশ্নে আসে না। তৃতীয় রাত আমি নিজেকে সান্ত্বনা দিয়ে হয়তো এটা
বাতাস হচ্ছে, হালকা ঝিরঝিরে বাতাস, বাঁশঝাড়ের পাতা এবং বাঁশঝাড়ের মধ্যে বাঁশের কঞ্চির সাথে ঘষা খেয়ে এই শব্দটা তৈরি হচ্ছে। আমি নিজেকে এই সান্ত্বনা দিয়ে আর একটু করে সামনে আগাতে থাকি। কিছু পথ আগুনের পর হঠাৎ একটা বাঁশ মাটিতে পড়ে যায়। একটা বাঁশ মাটিতে পড়ে যাওয়ার মতন সেরকম কোনো ঝড়, কোনো বাতাস কিচ্ছু ছিল না। তো ছোটকালে শুনেছিলাম বাবার কাছে যে কখনো যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোনো বাস হঠাৎ পড়ে হতে বাস ঝাড়ে, কখনো ওটাকে ওভারটেক ডিঙে যাওয়া যাবে না, তাহলে এটা ক্ষতির কারণ। আমি তখন চিন্তা করি কি করব, বাস ডিঙাবো কি ডিঙাবো না, কারণ বাস যদি না ডিঙে আমাকে অনেক পথ ঘুরে যেতে হবে। এই করতে করতে হঠাৎ করে বাসটা উড়ে গেল আবার। তখন আমি বুঝলাম সামথিং রং, কিছুটা হচ্ছে আমার সাথে, যার কারণে আমার সারা শরীর ভার হয়ে আছে। এভাবে একটু একটু করতে 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 আমি যখন একটা বাঘ ছিল ওখানে, বাঘটা খুবই মারাত্মক অন্ধকার, বাঘটা এতটাই অন্ধকার যে আমি আমার হাতটা সামনে এনে দেখতে পাচ্ছিলাম না। এরপর ওই বাঘটা যখন আমি মুভ করব তখন হঠাৎ দেখছি একটা আলো জ্বলতেছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। ওটা দেখার পর আমার ভিতরে ছিলাম না, আমি চিন্তা করছিলাম যে এটা কি দেখতেছে, এটা কি হচ্ছে, আলো কোথা থেকে আসতেছে। হঠাৎ আমার চিন্তা হলো জঙ্গলের ওই পারে একটা বাড়ি আছে, বাড়িটা ওয়াশরুমের ভেন্টিলেটার, অনেক বড় ভেন্টিলেটার, সম্ভবত ওই জায়গাটার ওরা লাইট জ্বালিয়ে যাচ্ছে, বাতাসে গাছের পাতা নড়ছে, ওই আলোটা একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে না। এভাবে সান্ত্বনা দিতে 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 আমি সামনে একটু করে মুভ করছি। বলে রাখা ভালো যে আমার ফ্রেন্ড রাজুর বাসা থেকে আমার বাসার দূরত্ব পায়ে হেঁটে, নর্মালি পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগে। আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হচ্ছে আমার পেছন থেকে হেঁটে আসতেছে, স্পষ্ট আমি তার জুতার শব্দ শুনতে পাচ্ছি, একদম মনে হচ্ছে আমার পিছনে সে হেঁটে আসতেছে একদম। আমি থেমে যখন পিছনে ঘাড় ঘুরে বলছি কে, কোনো শব্দ নেই, কোন জুতার শব্দ নেই, কোনো শব্দ নেই। আমি আবার যখন হাঁটি সেও হাঁটে। এরকম 3-4 বার হওয়ার পর আমি নিজেকে বুঝ দিলাম যে এটা আমার নিজের পায়ের শব্দ আমি পাচ্ছি। এভাবে সান্ত্বনা দিতে দিতে আমি একটু একটু করে আগাচ্ছি। হঠাৎ সামনে একটা মোড় আছে, ওই মোড়টা যখন আমি পৌঁছাবো তখন আমার মনে পড়ে গেল ওই ঘটনার 6 মাস আগে বর্ষাকালের দিকে আমার বড় খালু, উনি ওখানে রাত্রে ভয় পেয়েছিলেন। উনি রাত্রে 12টা 12:30 দিকে বাসা ব্যাক করছিলেন, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, উনি সাইকেলে ছিলেন। উনি দেখেন যে একটা মহিলা সাদা শাড়ি পরে কোথায় যাচ্ছে। উনি ভাবছে কোনো বাড়ির বউ হবে বা কোনো কারোর মা হবে। উনি বলতেছে এত রাতে কে যাচ্ছে এদিকে। উনি কয়েকবার ডাক দেয় কিন্তু ওটা পিছনে ফিরে না, উনি ওটা সামনে হেঁটে যাচ্ছে এবং যত হেঁটে যাচ্ছে ওটা ততই লম্বা হচ্ছে। খালু দেখলেন যে ওটা আস্তে আস্তে লম্বা হয়ে 8-10 ফিট লম্বা হয়ে গেছে এবং শাড়ির আঁচলটা লম্বা হয়ে যাচ্ছে। খালু তখন বুঝতে পারলেন যে উনি কিসের পাল্লায় পড়ছেন। উনি সাথে সাথে কাঁপতে কাঁপতে ওখান থেকে সাইকেল নিয়ে খুব দ্রুত বাসায় ব্যাক করেন। তো এই ঘটনাটা তখন আমার মনে পড়ে যায়। তখন আরো বেশি ভয় পাওয়া শুরু হয় আমার। কিছু দূর যাওয়ার পরে আমার ফ্রেন্ডের দাদা দাদির কবর ছিল বাসার সামনে, তখন ওটা আমার সামনে পড়ে, আরো বেশি ভয় পেতে থাকি। যদিও কবরটা ভয়ের কারণ না, কিন্তু ওই মুহূর্তে আমার প্রচন্ড ভয় পাওয়া শুরু হয়। এইভাবে আস্তে 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 আমি যখন আমার নিজের বাসায় পৌঁছায় এবং যখন আমি ঘড়ি টাইম দেখি তখন দেখি যে 5:42 বাজে। আমি যখন মুভ করি রাজুর বাসার সামনে থেকে তখন ঘড়িতে বাজে 4টা এবং আমি যখন আমার বাসার কাছে পৌঁছাই তখন বাজে 5:42। দ্যাট মিনস 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে আমার 7 থেকে 8 মিনিট মুভ করতে। আচ্ছা, এরপর আমি একটু স্বাভাবিক হয়ে শুয়ে পড়ি। পরের দিন আমি বেলা 12টা 12:30 দিকে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে চা খাওয়ার জন্য আমি চার দোকানে বসে চা খাচ্ছি। এর মধ্যে দেখি যে কামাল, যে ফ্রেন্ডটা আমাকে গত রাতে নিউজ দিয়েছিল রাজুর বাবা মারা গেছে, কামাল আস্তে ছুটতে ছুটতে আসতেছে। আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করি কামাল কোথায় যাচ্ছিস। ও আমাকে অ্যান্সার করে যে কেন শুনিসনি রাজুর বাবা মারা গেছে। তখন আমার মাথার মধ্যে আসে হ্যাঁ তো আমাকে গতকাল রাতেই আমাকে নিউজটা দিয়েছিল। তখন আমি ওকে চার্জ করি যে তুই তো আমাকে গতকাল রাতে নিউজ দিলি যে কামাল রাজুর বাবা মারা গেছে ওই দেওয়ালের ফাঁক দিয়ে, তারপর তুই কোথায় গেলি। ও আমাকে বলতে কি পাগল হয়ে গেছিস, আমি আধা ঘন্টা আগে শুনলাম রাজুর বাবা মারা গেছে, সেটা শুনে আমি ওনাকে দেখতে আসতেছি। তার মানে এটা পুরোপুরি আপনি আগে বুঝেছিলেন, এখন আবার নতুন করে শুনছেন। সেটাই আমি, আমার কাছে টোটাল আমি থম হয়ে গেলাম যে কি বলে ও গত রাতেই তো আমাকে নিউজটা দিল, কিন্তু ও বলতেছে আধা ঘন্টা আগে ও নিউজ পেয়ে ছুটে আসতেছে রাজুর বাবাকে দেখতে। আমি বললাম না তুই তো গতকাল রাতে আমাকে বললি, এটা শুনে তো আমি রাজুর বাবাকে দেখতে গেলাম, বাট ওখানে কোনো কান্না করে আওয়াজ পেলাম না। আমার তখন দোকানদারকে বলছে ও কি কোনো ইলিগাল কোনো কিছু মুখে দিয়েছে, এরকম উল্টো পাল্টা কেন সে বকছে ভর দুপুরে। এটা বলে সে চলে গেল। আমি চাটা শেষ করে চলে গেলাম রাজুদের বাসায়, যে দেখলাম সেখানে মানুষজন ভিড়, প্রচুর কান্নাকাটি। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে রাজুর বাবা কখন মারা গেছে, ওরা কখন জানছে। বললো যে আজকে সকাল 9টায় রাজুর বাবা মারা গেছে। এটা রাজুর বাড়ির লোকজন নোটিশ করছে, সকাল 9টার দিকে ওরা নোটিশ করছে বাবা মারা গেছে। আমার প্রশ্ন, আগের রাত্রে ভোর 4টায় কামালের কনফোন নিয়ে
কে আমাকে নিউজ দিয়ে গেল রাজুর বাবা মারা গেছে। আজ পর্যন্ত আমি এটা কোনো জিনিস করে পাইনি। এই রহস্যটা কি আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং সেটাই যে আগে উনি কিভাবে বুঝলেন যে ঘটনাটি পরের দিন ঘটবে, যে মানুষটি পরের দিন মারা যাবেন, সেই মানুষটির মৃত্যু সংবাদ তিনি কিভাবে আগের দিন পেলেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই রহস্যের কুল কিনারা তিনি এখনো করতে পারেননি, সেটাই তিনি বলছিলেন আমাকে। এবং আপনারা সবাই শুনলেন, খুবই অদ্ভুত। কিন্তু ঘটনাটা প্রথম দিকে শুনলে যেরকম স্বাভাবিক মনে হয়, যখন ঘটনা যত বেশি আমরা গভীরে যাই তত বেশি এই ঘটনাটি কিন্তু অদ্ভুত লাগতে শুরু করে। এবং তাই হয়েছে তার ক্ষেত্রেও। এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব পরবর্তী ঘটনা, তবে নিতে হবে তার আগে ছোট্ট একটা বিরতি, কারণ এই আওয়ারটা শেষ হয়ে যাচ্ছে। এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। ধন্যবাদ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বাসার কাছেই একটি জায়গা আছে, সেই জায়গারই ঘটনা। আর ওই জায়গা নিয়ে আমি একাধিকবার রাসেল ভাই আমি গল্প বলেছি। জায়গাটা এতটা হন্টেড যে ওটার গল্প আসলে শেষ হয় না। অনেক অসাধারণ ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো সেখানে রয়েছে। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো, রাজবাড়ী ভৌতিস্ট টিমের যে মেম্বার সজীব ওই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছে। তো ওদের জন্য অনেক ধন্যবাদ। ওরা অনেক কষ্ট করে রোজার মধ্যে এই ঘটনাটি দিয়েছে। ধন্যবাদ। তো আসলে ভাই, ঘটনাটি যে যার সাথে ঘটেছিল খুব বেশি দিন আগের না, এটা 2000 সালের ঘটনা। ঠিক আছে। তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বাবু। তো উনি রাজবাড়ী রেল স্টেশনের পাশে একটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি, উনি কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে। এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়। এবং যে জায়গাটা আছে লোকোশট নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতে অনেক হন্টেড। যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান। এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্য থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওই দিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়ে চলাফেরা করেন আর কি। তবে একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানে ঠিক মাঝখান দিয়ে আসলে ভাই পায়ে হাঁটার রাস্তা, আর দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা। আর এই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি আর কি। এবং আসলে একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় মনে হবে যে একজন মানুষ দু হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর আরেকটা আসলে ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে। ওই গাছের ওই যে আমি বললাম একটা মানুষের মতো দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আরেকটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওইখানে গিয়েই কেন মারা যায়। ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই দিন ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হতো আমার মাথায় বেঁধে গেছে। তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দিই। যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন না, ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে, ওনার চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন উনি জ্ঞান ফেরে তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি। বলে যে এটা তো এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম করে চলবা, এগুলো কিছু হবে না।
তো যাই হোক রাসেল ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয়, যে আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয়টাই পাইনি। তো উনি স্বাভাবিকভাবে একটু মানসিকভাবে মানে হয়ে ওঠেন, আবার চাঙ্গা হয়ে ওঠেন। তা ওই ঘটনা উনি ভুলে যান। এর রাসেল ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল। তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন। উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7 থেকে 8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে, এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে, এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়েছেন। তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিনই একা আসেন আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া ওনার উপায় ওইভাবে নাই। কেন, উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান, কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য, এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে। বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মোড়ানো লাশগুলো ওনার পথ আগলে দাঁড়ায়। তো একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন, ওনারা অনেকেই এগুলো দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করে আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়ে চলে যাব, দেখে আমাকে কি করে। উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে, এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না। অনেক চিৎকার করছেন, কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ আবার তার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন। কিন্তু রাসেল ভাই উনি যত দূরেই দৌড়ান না কেন, ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন, কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি 1 ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন, এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে, এবং জাপটে ধরার পর ধস্তাধস্তি হয়, এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় ওনাকে পাওয়ার পর আবার ওনার এরপরে প্রায় 3 দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন। আর ওই যে রাসেল ভাই একটা ছায়ামূর্তির সাথে জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে, এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকে উনি দেখান এটা, যে এই অনেকে বিশ্বাস করে যে অনেকে আমরা গল্প শুনি যে জিনের সাথে ধস্তাধস্তি হয়, কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান। আজ তো প্রায় 18 বছর হয়ে গেল, এখন ওনার শরীরে বিদ্যমান আছে। তো এটি ছিল আসলে ভাই আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও আনন্দ দিতে পেরেছে। হ্যালো রাফেল ভাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শিবম সাহা, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর থেকে বলছি আমি। তো বলে রাখা ভালো, শহর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেদিন ঘটনাটা আমার সাথে ঘটে, তার আগে বলে রাখি ঘটনাটা আমার সাথে ঘটা, আমি জানি না সেই ঘটনার ব্যাখ্যা আপনাদেরকে কিভাবে দেবো, কোনো প্যারানর্মাল কিছু না, কোনো অন্য জিনিস আমি জানি না। তো যাই হোক, আমি ঘটনাটা শুরু করছি। তো যেদিনকার ঘটনা সেই দিন আর কি সারাটা দিন গুমোট ভাব ছিল ওয়েদারের, বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা প্রায় মানে পুরোপুরি মেঘলাই ছিল। তো দুপুরের দিকে আমার কাছে একটা কল আসে, সেই কলে বলা হয় যে আমি যেন সন্ধ্যেবেলার দিকে শহরে যাই। শহরে গিয়ে একটা ছোট্ট কাজ ছিল আমার। তো তার আগে একটা কথা বলি, আমাদের গ্রাম থেকে আর কি, আমি যেহেতু গ্রামেই থাকি 14 কিলোমিটার 15 কিলোমিটার ভেতরে শহর থেকে, তো সেই গ্রাম থেকে শহরের যে রাস্তাটুকুটা আছে সেই রাস্তাটুকুটা যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নেই। মানে সন্ধ্যের পরে সারাদিন খুব ভালোই যাতায়াত ব্যবস্থা থাকে, কিন্তু সন্ধ্যের পরে খুব একটা ভালো যাতায়াত ব্যবস্থা থাকে না। তো আমি যাতায়াতের অসুবিধার জন্য আমি দাদার কাছে, আমার জেঠুর ছেলের কাছে বাইক চাই আর কি, যে সে যেন আমাকে বাইকটা দেয়।
তো স্বভাবত আমার দাদা কিন্তু দেয় না, মানে আই মিন খুব কমই দেয় আমাকে আমার হাতে গাড়ি বাইকটা। তো সেদিন আনফরচুনেটলি দাদা দেয় আমাকে। তো আমি এখন আনফরচুনেটলি কেন বলছি সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তো তো যাই হোক, আমি দাদার বাইকটা নিয়ে দাদা আমাকে আবার হাতে কিছু টাকা দেয় যে বাইকে ফুল ট্যাঙ্কি তেল রিজার্ভ আই মিন মানে তেলটা ভরে নেওয়ার জন্য, ফুল ট্যাঙ্কি তেল করে নিয়ে আসার জন্য। তো আমি বাইকের মানে তেলের টাকা পয়সা যা আছে সবকিছু আমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে আমি বেরিয়ে পড়ি শহরের উদ্দেশ্যে। শহরে গিয়ে কাজ কমপ্লিট করে আমি যখন ফিরি তখন অ্যারাউন্ড 7:30 PM। তো আমি একটা জিনিস আমি বলি যে শহর থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে মোটামুটি 40-50 মিটার যেতে না যেতেই ডান হাতে একটা ফাঁকা জায়গাতে একটা দোকান আর কি বসে, চায়ের স্টল নিয়ে একজন বসেন। তো তার চা আমাদের এই পুরো মানে শহরে আর পুরো ডিস্ট্রিক্টে খুব বিখ্যাত। বাইরে থেকেও লোকজন এসে এখানকার চা খায় আর কি, মানে চা খেতে আসে। তো সেই দোকানের সেই স্টলের সামনে যেতে আমারও খেতে খুব ইচ্ছে করলো। তো আমি চায়ের দোকানের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খেলাম, চা খেয়ে স্মোক করলাম, স্মোক করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটু সিনারিওটা বলে দিই। রাস্তার যেখান থেকে আমি রওনা দিলাম সেখান থেকে আরো মোটামুটি 11 কিলোমিটার 12 কিলোমিটার ভেতরে আমার বাড়ি। তো আমি সেখানে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের রাস্তার মাঝখানে একটা জায়গা পড়ে, রায়পুরের পার করে আদমপুর থেকে মহামায়াতলা নামে একটা জায়গা আছে। সেই জায়গাটুকুর মাঝখানে আদমপুর থেকে মহামায়া এইটুকুটা জায়গা খুব মানে ডেঞ্জারাস জায়গা বলে সবাই আমার বাবা জেঠুরা বলে থাকেন। তো তারা মনে করে এই জায়গাতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো সেক্ষেত্রে আমার সাথে যেহেতু কোনো হয়নি সেহেতু আমি বিশ্বাস করতাম না বললে চলে। তো যাই হোক, আমি রায়পুর পার করলাম। রায়পুর পার করে একটা ছোট পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে আমি তেল রিজার্ভ করে নিলাম গাড়িতে। তারপর আমি বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো এবার আদমপুর পার করে হঠাৎ করে একটা দমকা হাওয়া, মানে ডান দিক থেকে বাঁ দিকে একটা ঝাপটা গেল। তো সাধারণ আমি জাস্ট বাইক যেহেতু চালাচ্ছিলাম, হেলমেটের উপর দিয়ে যেহেতু ঝাপটাটা গেল, তো সেহেতু আমি বুঝতে পারলাম যে রংটা সাদা আছে। ঝাপটাটা লাগলো ঝাপাট করে। তো তারপর আমার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল। তো বাইকটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমার একটু হলেও ভয় লেগেছিল যে জিনিসটা কি হলো। আমি আবার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, বাইকটা স্টার্ট হলো। তারপরে ক্যালকুলেশনের চেষ্টা করলাম জিনিসটা কি। আমি যেটা লজিক দিয়ে ভাবার চেষ্টা করছি যে হয়তো আজকে সারাদিন ওয়েদারটা মেঘলা হয়ে আছে, হঠাৎ করে হয়তো মেঘ বৃষ্টি এসব কিছু আসবে, তাই একটা দমকা হাওয়াটা আমার গায়ে লাগলো। আমি একদম মানে লজিক্যাল ভাবছিলাম। তো তারপরে কিছুটা দূর যাচ্ছি, যেতে 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 আবার একই রকম, এবার ঠিক অপোজিট থেকে মানে ডান দিক থেকে বাঁ দিকে গিয়েছিল, এবার বাঁ দিক থেকে ডান দিকে একটা ঝাপটা আসে। আর আগের তুলনায় অনেকটাই বেশি জোরে ঝাপটাটা আসে, মানে হালকা বাইকটা আমার শেকও করে। তো তারপরে পড়ে যায় না, আমি কোন রকম ভাবে বাইকটা যেহেতু স্টার্ট বন্ধ হয়ে গেছে আমি পা দিয়ে গাড়িটাকে থেমে নিই। তখন আমার ভেতরে ভয়টা ঢোকে যে জিনিসটা হচ্ছে নাকি আমার সাথে। দুইবার এরকম কেস হলো। আমার পেছনে কি কেউ লেগেছে, আই মিন কোনো ডাকাত বা ছিনতাইকারীরা এরকম কি কারা কিছু লেগেছে, যে তারা কি আমার সাথে কোনো এসব জিনিস করছে, আমার বাইক বা আমার মোবাইল বা টাকা পয়সা ছিনতাই করার জন্য। তখন আমি ভাবলাম কি যে না, এদের এখানে থামলে চলবে না, যাই হয়ে যাক। তো আমি আমার বাইকটা স্টার্ট দিলাম, স্টার্ট নিয়ে নিল। আবার কিছুটা দূর যেতে যেতে একই অবস্থা, আবার সেই অপোজিট দিক থেকে আরো 3 গুণ 4 গুণ জোরে ঝাপটাটা, এত জোরে ঝাপটাটা আসে আমি বাইক শুদ্ধ একদম পুরো কেঁপে উঠি। বাইকটা একদম ঘক ঘক করতে করতে বন্ধ হয়ে যায়, স্টার্ট একদমই বন্ধ হয়ে যায়। তো স্টার্ট যখন বন্ধ হয়ে যায়, তো বাইকের ওই জায়গাটাকে আমি ঠিক আমার জানা নেই জায়গাটাকে কি বলে, মিটারের কাটা ফাটা দেখা যায়, ডেট টাইম সব দেখা যায়। তো ওই জায়গাটা অন্তত বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলেও ওই জায়গাটা অন্তত লাইট জ্বলে থাকে। এবার ওই জায়গাটাও নিভে গেল, পুরোপুরি ব্ল্যাক। তখন আমি ভাবলাম যে কি হচ্ছেটা কি আমার সাথে। তো আমি তেলটাকে বাইকটাকে নড়িয়ে দেখলাম যে তেল আছে কিনা। তো দেখলাম যে তেলের কোনো বংশ নেই, তেল আমি আছে কিনা বুঝতে পারছি না। তো ভাবলাম যে হয়তো বাইক ফুল হয়ে আছে, মানে বাইকের তেল ট্যাঙ্কি ফুল হয়ে আছে তেলে, ওই জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না। আমি ট্যাঙ্কির মুখটা খুললাম, ট্যাঙ্কির মুখটা খুলে আমি অবাক হয়ে গেলাম যে মানে ট্যাঙ্কিতে 1 ফোঁটা তেলের বংশ নেই।
আমি রীতিমতো চেক করলাম যে হয় না 2-3 বছর ধরে বা দীর্ঘদিন ধরে কোনো গাড়ি ফেলে রাখলে, কোনো বাইক ফেলে রাখলে, তেল না দিলে সেই গাড়িতে ট্যাঙ্কিতে তেল না পড়লে যেরকম শুকিয়ে থাকে, আমার দাদার গাড়িটার ট্যাঙ্কিটাও ঠিক সেরকম ভাবে শুকিয়েছিল। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, একদিকে ভয় লাগতে শুরু করলো যে জিনিসটা আমার সাথে হচ্ছে কি। তারপরে আবার দাদার বাড়িতে গিয়ে আমি দাদাকে কি বলবো, দাদা এতগুলো টাকা দিল তেল ভরার জন্য, আমি তেল ভরে নিয়ে আসলাম কিন্তু তেল নেই, আমি দাদাকে কি উত্তর দেবো। তো সেই একটা বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল। আমি এদিক ওদিক সাহায্যের জন্য তাকাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখানে আমাকে সাহায্য করার মতো কেউ আসবে না, আমাকে নিজের সাহায্য নিজেই করতে হবে। আমি ভগবানের নাম স্মরণ করলাম, নাম স্মরণ করে আমার তখন মাথাতে খেয়াল আসলো যে হয়তোবা তেল পড়ে গিয়েছে রাস্তাতে, পড়তে পড়তে অনেক সময় আসে না যে হয় না যে ট্যাঙ্কিতে তেল থাকা সত্ত্বেও আমি ট্যাঙ্কি থেকে লিকেজের মাধ্যমে বা লিক ফিক হওয়ার জন্য তার কোনো একটা কিছু ফল্ট হওয়ার জন্য তেল পড়তে আসার দরুন ট্যাঙ্কিতে তেল শেষ হয়ে যাচ্ছে। আমি পিছনটা অনেকটা দূর হেঁটে গিয়ে দেখলাম কোন রকম ভাবে কোনো তেলের চিহ্ন নেই যে এখানে তেল পড়ে আছে, একদম শুকনো রাস্তা। তো আমি তখন ভাবলাম যে তেলগুলো গেল কোথায়। আমি এসব জিনিস নিয়ে ভাবতে তখন মনে হলো যে না, আমার এসব ভেবে চিন্তা করে সময় নষ্ট করে লাভ নেই। আমার কাছে যত টাকা আছে মোটামুটি কিছুটা টাকা দিয়ে আমি যেহেতু 100-150 মিটার মানে পেছনে ফেলে এসেছি আমি পেট্রোল পাম্প, তো সেক্ষেত্রে পেট্রোল পাম্পে আমি গিয়ে হাঁটতে গিয়ে আমি পেট্রোল পাম্পে থেকে তেল নিয়ে এসে আমি গাড়িতে দিয়ে বাড়িতে অন্তত পৌঁছাই, তারপরে আমি ভাবনা চিন্তা করবো। তো আমি হাঁটতে অনেকটা দূর আস্তে আমার আবার একটা ঝাটকা লাগলো। এবার ঝাটকাটা যেন আমার মনে হলো যে মানে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো। হয় না, আমি এখন বলছি আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাচ্ছে আপনাদেরকে বলতে। তো যাই হোক, আমি এভাবে যেতে গিয়ে যখন ঝাপটাটা খেলাম, ঝাপটাটা খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না, আমার সাথে কোনো একটা প্যারানর্মাল কিছু বা অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। তো আমি সেইখান থেকে ভগবানের নাম স্মরণ করে এক দৌড়ে আমার বাইকের কাছে আসি। আমি শুনেছি লোহা জাতীয় জিনিস কাছে রাখলে নাকি এসব জিনিস আসে না। তো আমি বাইকের কাছে গিয়ে বাইকের হ্যান্ডেলটা ধরি। তো তখনও মোটামুটি আমার হাত পা একদম পুরোপুরি কাঁপছে। তো আমি তখন ভাবছি যে ভগবান, আমি কোথায় এসে পড়লাম, আমার সাথে কেন এরকম হচ্ছে, আমি কি করেছি। তো যাই হোক, আমি এসব ভাবতে আমি ভাবছি যে কোনো গাড়ি আসুক। আমি ভগবানকে শুধু ঠাকুরের কাছে কামনা করছি যে একটা যেন গাড়ি, যে কোনো গাড়ি আসুক, আমি সেই গাড়িটাকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে তার কাছে সাহায্য চাইব। কিন্তু বলে রাখি, আমাদের এই লাইনটাতে, আমাদের শহর থেকে আমাদের গ্রামের রাস্তাতে ফ্রিকুয়েন্টলি গাড়ি চলাচল করে, ফ্রিকুয়েন্টলি মানে 1-2 মিনিট পরপরই 4-5টা করে লরি, বড় বড় কন্টেনার এসব জিনিস যাওয়া আসা করে। কিন্তু সেই দিন আমি মোটামুটি 15 থেকে 20-25 মিনিট তো মিনিমাম হবে সেই জায়গাটাতে আমি বিপদে পড়ে আছি। একটা কোনো গাড়ি আসলো না, একটা কোনো গাড়ি নেই, মানে কোনো না গাড়ি না মানুষ না একটা কুকুর একটা মাছি পর্যন্ত নেই রাস্তাতে। আমি একাই, যেন আমার মনে হচ্ছে আমি কোনো বলতে গেলে কোনো মরুভূমির মধ্যে আছি, যেখানে আমি ছাড়া জীবন্ত কোনো জিনিস নেই আমার আশেপাশে। তো আর আশেপাশে ঝোপঝাড় আছে। তো আমি তখন যাই হোক, সেই আমি চিন্তা ভাবনা করতে তখন আমি ভাবলাম যে না, এই জায়গাটা থেকে বেরোতে গেলে আমাকে গাড়িটাকে ঠেলেই বেরোতে হবে। যেহেতু আছে আমার কাছে, যেহেতু লোহা আছে, আমি গাড়িটাকে ছুঁয়ে আছি, এটা আমার কোনো প্রবলেম করবে না হয়তোবা। আমি কিছুটা দূর যেতেই আবার দেখলাম যে একটা সামনে থেকে একটা লোক আসলো, লোক আসছে আর কি, সাইকেলে করে লোক আসছে। তো তারা এক হাতে লাঠি, একটা লম্বা লাঠি, আর এক হাতে টর্চ। তো আমি লোকটাকে দেখে ভাবলাম যে লোকটা ডাকাত বা ছিনতাইকারীও হতে পারে। তারপরে আবার মন আমাকে বলে উঠলো যে ডাকাত ছিনতাইকারী হলেও তো মানুষ, আলটিমেটলি তো সাহায্যও করতে পারে, ভালো মানুষও হতে পারে। তো আমি তার কাছে গিয়ে সাহায্য চাইলাম। তো তার কাছে গিয়ে আমার ঘটনাটা খুলে বললাম। সে জানতে চাইলো আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, কেন এখানে আসলাম, তারপরে আমি কি করতে গিয়েছিলাম ভাবি যাবে। আমি তাকে যখন সবকিছু খুলে বললাম, তো জানি না সে কি বুঝলো না বুঝলো, সে আমাকে তখন বললো, তোর কোনো ভয় নেই, তুই বাড়ি চলে যা, তোর কেউ কিচ্ছু করতে পারবে না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি এভাবে এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, তুই তোর বাইক নিয়ে চলে যা। আমি একটা সাইডে বাইক রেখে তার সাথে কিছুটা দূর গিয়ে আমি তার সাথে কথা বলছিলাম। তো আমি বললাম যে আমার বাইকে তো তেল নেই, তো আপনি কি একটু আমাকে সাহায্য করতে পারেন, আমাকে তেল কোথায় পাওয়া যাবে এখানে, বা তেল এনে দিতে পারেন। বলছে তোর গাড়ি স্টার্ট নিয়ে নেবে, তুই যা, তোর গাড়িতে তেল আছে। আমি বললাম যে না, আমার গাড়িতে তেল নেই। আমি ভালো করে দেখলাম, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারি না। তো বলছে যে থেকে এমনও মানুষের, সেই লোকটা একটা কথা বললো যে মানুষের জীবনে থেকে এমনও জিনিস অনেক ঘটে
যে মানুষ চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারে যে না, যে সত্যি জিনিসটা কি ঘটলো, যে জিনিসটা কি আদৌ সত্যি না মিথ্যা। তো আমরা সত্যি মিথ্যা যাচাই করা কেউ না। আমি তখন তার সাথে কোনো তর্কে না জড়িয়ে আমি বললাম যে ঠিক আছে, গাড়িটা স্টার্ট দিয়ে দেখি। আমি দৌড়ে গেলাম গাড়ির কাছে, গাড়িটা স্টার্ট দিলাম। আমি মানে আপনি ভাবতে পারবেন না আমি সেই সময় কতটা খুশি হয়েছি গাড়িটা হট করে স্টার্ট নিয়ে নিয়েছে, যেন আমি বলতে গেলে আমি চাঁদ হাতে পেয়েছি। তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে সেই বয়স্ক লোকটাকে বললাম যে ঠিক আছে তাহলে আমি আসছি। বলতে যে তুই কোথাও থামবি না, গাড়ি স্টার্ট দিয়ে একদম মহামায়ার যে মন্দিরটা আছে সেই মহামায়ার মন্দির পার করে তুই একটা ফাঁকা জায়গা দেখে মানে ঘর বাড়ি দেখে ফাঁকা জায়গা পার করে ঘর বাড়ি দেখে দাঁড়াবি। আমি বললাম ঠিক আছে। আমি সোজা স্টার্ট দিয়ে একদম স্টার্ট দিয়ে আমি সেই মহামায়ার মন্দির পার করে একটা চায়ের দোকান দেখে সেই চায়ের দোকানে দাঁড়ালাম চা খেতে, একটু রিফ্রেশমেন্টের জন্য। যে তো যাই হোক আমি সেখানে দাঁড়ালাম। সেখানে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে গাড়িতে যেরকম কার তেল সেরকমই আছে, কোনো মানে নো চেঞ্জেস। সেখানে দেখে আমার আরো মাথাটা ঘুরে গেল যে আমি হচ্ছেটা কি আমার সাথে। আমি কিছুক্ষণ আগে দেখলাম তেল নেই, একদম শুকিয়ে আছে, একদম পুরোপুরি শুকিয়ে আছে, গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছে না। এখন আমার ফুল ট্যাঙ্কি তেল। তারপরে আমি চাটা খেয়ে মুখ করলাম। মুখ করে দোকানদারটাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আঙ্কেল এইখানে আমার সাথে এই জিনিস হয়েছে, তো আপনি কি জানেন এই জিনিসটা কি বা হ্যানা তারা। তো সেই লোকটা কিছু বলতে পারলো না, কিন্তু লোকটার দোকানে একজন বয়স্ক বৃদ্ধ লোক বসেছিল। সেই লোকটা আমাকে বললো যে তুমি আজকে প্রাণে বেঁচে গিয়েছো, তুমি আজকে সেই শহরে কেন গিয়েছিলে, তোমার আজকে শহরে যাওয়াটা উচিত হয়নি, গ্রাম থেকে সেই শহরের দিকে যাওয়াটা উচিত হয়নি। তোমার মানে কি বলবো, তোমার উপর একটা খারাপ জিনিসের নজর পড়েছে। তো যাই হোক তুমি প্রাণে বেঁচে গিয়েছো, তোমার বেঁচে ফেরার কথা ছিল না, কিন্তু তুমি বেঁচে গিয়েছো, তোমার কপাল ভালো। তুমি আর এরকম ভুল করো না, তুমি সোজা এখান থেকে বাড়ি চলে যাও। তা আমি সেটার কথা শোনার পরে আমি অটোমেটিক ভয় পেয়ে গেলাম। তো এবার সেই দোকানদারটা বুঝতে পেরেছে যে আমি ভয় পেয়ে গেছি। তো যেহেতু একটা আমি মানে 23-24 বছরের একটা ছেলে, তো আমার পক্ষে সেই কথাগুলো শোনার পরে ভয় পাওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে সেই লোকটা বললো যে না না, তোমার ভয় পাওয়ার কিছু নেই, তোমার বিপদ ছিল, বিপদ কেটে গেছে, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। তুমি মানে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি ঢুকে যাও, বেশি লেট করো না, এখানে ওখানে দাঁড়িও না। তো আমি বললাম যে ঠিক আছে, দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যে বাড়ি আসলাম, বাড়ি এসে তো যা হয় বাবা মাকে বললাম ঘটনাটা। বাবা মা তো খুব বকা দিল আর কি। মা তো বললেন যে আমি তোকে নিষেধ করেছিলাম, তুই কেন গেলি হাবি যাবি। তারপরে সেরকম ভাবে কিছু হয়নি, আমি সুস্থ ছিলাম এখনো আর কি, ভগবানের কৃপায় এখনো সুস্থই আছি। তো এই ছিল আমার ঘটনা। তো থ্যাংক ইউ আমার ঘটনাটা মন দিয়ে শোনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ভূত এফএম। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের নতুন একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তিহান মাহফুজ এসেছি মিরপুর থেকে। শুনি আপনার ঘটনা। ঘটনাটা বেসিক্যালি এই বছরের মার্চ মাসে, আর এটা হয় লোকেশনটা হলো উত্তর কাফরুল অঞ্চলের মিরপুরে। ঘটনাটা হলো ক্লাস 4 এর একটা বাচ্চা মেয়েকে নিয়ে, নামগুলা উল্লেখ করছি আমি। ওকে, যাই ঘটনা। তো বেসিক্যালি ওরা একটা নতুন বাসা উঠে, যখন এই কাফরুল অঞ্চলে যে বাসাটাতে উঠে ওরা নতুন, আর ওটার কিছুদিন পরেই ওনার মানে মেয়েটার নানি মারা যান। তো রীতিমতো বাসা অনেক শোক বিরাজ করে। তো কিছুদিন পরে দেখা যায় কি, ওই মেয়েটা যখন স্কুলে যায়, স্কুল মানে ক্যান্টনমেন্টের স্বনামধন্য একটা স্কুলে পড়ে। তো স্কুলে যখন যায় ওর ব্যাগে ম্যাক্সিমাম অনেক টাকা পাওয়া যেত, যেটা আসলে ক্লাস 4 এর একটা মেয়ের কাছ থেকে এক্সপেক্ট করার কথা না যে এত টাকা ওকে গার্জিয়ান দিবে বা ওর কাছে থাকবে। আচ্ছা। তো ওর মা যখন এটা আইডেন্টিফাই করতে পারে, এরপর সার্চ করে যে ওর টাকাটা কিভাবে পাচ্ছে, ওকে মানে বাসা থেকে নিচ্ছে নাকি অথবা কোনো ফ্রেন্ড কি ওকে দিচ্ছে নাকি। তো দেখে কি না, এমন কিছু না যে ও হচ্ছে যে বাসা থেকেও নিচ্ছে না বা কোনো ফ্রেন্ড ওকে এ ব্যাপারে মানে দিচ্ছে না। তারপর ও মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কি যখন বাসা থেকে তুমি কিছু লাগলে বলবা, বাট এভাবে না বললে টাকা নিবা না। তো একবার দেখে কি মানে ও মেয়েটা তো স্বীকার করে না কোনো মতে যে না আমি তো নেই না বা এরকম কিছু। তো একবার ওনার আম্মু নিজেই ওর ব্যাগটা গুছায় দেয় এবং ঠিক পরবর্তী সকালে দেখে কি যে হ্যাঁ ওর ব্যাগে ঠিকই টাকা থাকে, অনেক বেশি টাকা থাকে। তো পরবর্তীতে এগুলো মানে এটা হতেই থাকে কন্টিনিউসলি। তো একটা হুজুরের কাছে যাওয়া হয় পরবর্তীতে যে একটা সলিউশন করার জন্য।
তো উনি যে সলিউশনটা দেয় যে বাসায় মানে নর্মালি বাসায় নামাজ কালাম করতে রেগুলার আর কোরআন শরীফ পাঠ করতে, আর ওনার দুইটা মেয়ে ছিল, দুইজনকে হচ্ছে যে দুটো তাবিজ দেওয়া হয়। আর যেদিন থেকে তাবিজ দেওয়া হয় আর যে ইবাদত কালাম শুরু হয় ওদিন থেকে বাসায় বিভিন্ন ধরনের সমস্যা বেশি দেখা যায়। যেমন হচ্ছে যে কন্টিনিউসলি কাগজে লেখা অবস্থায় অনেক মানে কাগজে লেখা থাকতো, ওগুলো হচ্ছে মোড়ানো অবস্থায় বাসার সারাদিকে মানে ছড়ায় ছিটা থাকতো। কাগজগুলোতে অনেক বাজে কথা লেখা থাকতো, আর ম্যাক্সিমামই লেখা থাকতো যে এই নামাজ কালাম এগুলো যেন স্টপ করা হয়। তো এগুলো যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন আবার হুজুরের কাছে যাওয়া হয় এবং তিনি সলিউশন দেয় যে এগুলো যেন কন্টিনিউ করে। তো একটা পর্যায়ে দেখা যায় কি মানে এবং সিদ্ধান্ত নেয় যে বাসাটা চেঞ্জ করবে, এবং সেদিনই হয় কি যে একটা চিরকুটে লেখা থাকে বা মোড়ানো কাগজে লেখা থাকে যে আজকে রাতের মধ্যেই ওনার দুটা মেয়েকেই হচ্ছে মানে হত্যা করা হবে। তখন যে ওনার সাজেশনটা পায় যে আজকে রাতটুকু অ্যাটলিস্ট যেভাবে হোক যেন নামাজ পড়া অথবা কোরআন শরীফ পাঠ করা যেন বন্ধ না করা হয়। তো ওই অবস্থায় দেখা যায় যখনই কোরআন শরীফ পড়া হয় তো অনেক ধরনের ওই কাগজ ছড়া থাকে, বাজে কথা লেখা থাকে, গালিগালাজ লেখা থাকে, আর লেখা থাকে যে ওটা বন্ধ করো, নামাজ পড়া বন্ধ করো, আর কোরআন শরীফ পাঠ করা বন্ধ করো। তো ওটা ওনারা কন্টিনিউ করে আর ওই রাতটা ওনার জেগে থাকে। তো দেখা যায় কি যে ওই রাতটা পার হয়ে যায় ইজিলি, মানে আর কোনো সমস্যা হয় না। এরপর হচ্ছে যে পরবর্তী দিন মানে সাথে সাথে ওনারা হচ্ছে বাসা চেঞ্জ করার উদ্দেশ্যে বাসা দেখা শুরু করে, আর ওনারা যেটা একটা বাসা পেয়েও যায় ভাগ্যবশত। তো ওনারা যখন শিফট করে বাসাটা সবকিছু যে আসবাবপত্র যা আছে সবকিছু শিফট করার পরে ওনারা নিজেরা চলে যাচ্ছেন। সবাই বাসা থেকে ঠিকই বেরোতে পারে, কিন্তু ওই মেয়েটা যার সাথে মেইন ঘটনাটা ও বাসা থেকে বেরোতে পারে না। মানে ঠিক যখন ও বের হবে তখন ওর পাটা কে যেন চেপে ধরে, ও যেটা বলে আর কি যে পোস্টারটা পা মানে একটা হাত ওর ডান পাকে ধরে রেখেছে। আর এটা হচ্ছে এটা ওর বাবা মা সবাই দেখেছে যারা এবং কাজ করছিল বাসায় সবাই এটা দেখেছে। অনেক সূরাটা পাঠ করার পরে অনেক জোর জবরদস্তি করে পরে ওকে ছাড়ানো হয়। আর পরবর্তীতে যেটা জানা যায় যে ওই বাসাটাতে হচ্ছে যে স্বামী স্ত্রী থাকতো যাদের কোনো সন্তান ছিল না, ওরা দুইজনেই ফাঁসি দিয়ে মারা যায়। আর ওই মেয়েটা মানে স্কিপ করতে পারে কারণ হচ্ছে যে ওই মেয়েটা অপ্রাপ্তবয়স্ক ছিল, এই জন্য ও বেঁচে যেতে পারে, যেটা হুজুর পরে জানায়। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো একটা অডিও ক্লিপে, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালো আছেন। আমি মোহাম্মদ তপন চৌধুরী লিখছি মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর থেকে। বর্তমানে আমি একটি স্পিনিং মিলে HR এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। ঘটনাটা ভূতের নয়, তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আনুষঙ্গিক বিভিন্ন কারণে স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না, তাই লিখে পাঠাচ্ছি। ভালো লাগবে আশা করি ও শ্রোতাদের উপরে শোনাবেন। বাবার চাকরির সুবাদে আমার ছোটবেলা থেকেই আমরা গাজীপুরের কোনাবাড়িতে পুকুর পাড় এলাকায় সপরিবারে ভাড়া থাকতাম। বেসিক শিল্প নগরীর কাছাকাছি হওয়ায় বাড়িতে প্রায় 40-50টি রুমে ভাড়াটিয়ারা থাকত। বুঝতেই পারছেন বসতিটা কতটা ঘন ছিল। সময়কাল 2004। আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি, টিউশনি করাতাম। প্রসঙ্গত আমরা 2 রুম নিয়ে ভাড়া থাকতাম। এক রুমে আব্বু আম্মু থাকতো, এক রুমে 3 ভাইয়ের পড়া হিসেবে। বলে রাখা ভালো 3 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। তো এই সময় আমাদের 2-3 পরের একটা ঘরের এক মহিলা প্রেগনেন্ট ছিলেন। সবকিছু স্বাভাবিক। আমি কলেজ থেকে আসি বেলা প্রায় 3টার দিকে। আসার পর হাত মুখ ধোয়ার জন্য বাইরে গিয়ে দেখি প্রেগনেন্ট মহিলা সামনে বেশ ভিড় দেখতে পাই এবং বুঝতে পারি যে হয়তো মহিলার বাচ্চা প্রসব করার সময় হয়েছে, তাই ভিড়। যাই হোক, আমি হাত মুখ ধুয়ে আগে ওই মহিলার ছোট বোনও পানি নিতে আসে। সে ছিল সমবয়সী। আমি তাকে শুধু এইটুকু বলি, কি মিষ্টি খাওয়াবেন না? কিছু না বলে মেয়েটি চলে যাওয়াতে কিছুটা অবাক হয়ে যায়। যাই হোক, আমি রুমে যাই এবং কেন যেন এই বিষয়ে ঘরে মা ভাইয়া কারোর সাথে কোনো কথা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে 4টার দিকে আমি টিউশনিতে যাবার জন্য বের হই। বাসা থেকে বের হয়ে প্রায় মিনিট 2 রাস্তা এবং সামনে আমাদের বাড়ির আর একটা ভাড়াটিয়া আঙ্কেলকে দেখতে পাই। লোকটার ছোট ছেলে আমার ক্লাসমেট ছিল, বয়সটা 50+।
ভিন্ন বিষয়টা হচ্ছে ওনার পা কিছুটা খোড়া টাইপের এবং একটি হাতও বাঁকা ছিল, তবে নিজে নিজেই চলাফেরা করতে পারতেন। তো আমি ওনাকে হেঁটে ক্রস করার পর উনি আমাকে ডাক দেন এবং জিজ্ঞেস করেন, তখন কোথায় যাচ্ছ? আমি বললাম, আঙ্কেল টিউশন নিতে যাচ্ছি। উনি বললেন, তুমি আমার সাথে একটু যাবে, তোমার সাথে কাজ আছে টিউশনিতে, পরে যাও। আচ্ছা, আমার মনে হয় এই ঘটনাটা আমি পড়েছি, সুতরাং এটা বাদ দিয়ে আমি অন্য একটি ঘটনা শোনাচ্ছি। এইটাও ইংলিশ অ্যালফাবেটে লেখা, সুতরাং পড়াটা একটু ডিফিকাল্ট হবে আমার জন্য, তারপরেও চেষ্টা করছি ভালোভাবে পড়ার। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি পায়েল ফ্রম কলকাতা, ইন্ডিয়া, ভূত এফএমের একজন ডেইলি ফ্যান। একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আমার লাইফের। বাংলা অক্ষর দিয়ে টাইপ করাটা আমি হ্যাবিচুয়েটেড না, তাই বাংলিশ লিখলাম, ভালো লাগলে পড়ে শুনিও। আমার পূর্বপুরুষ বাংলাদেশের। আমার দাদু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে, কলকাতার দুটো বাড়ি বাড়ান, একটি আমাদের জন্য, একটি বড় পিসি আর ফ্যামিলির জন্য। আগে দাদু মারা যান। আমি কি এটাও পড়েছি? আচ্ছা, এটাও মনে হয় পড়েছি। আমরা বড় একটা কাজ করি, আমরা আমাদের যে নেক্সট যে গেস্ট আছেন তার ঘটনা শুনি, তারপরে আবারও ফিরে আসবো। আচ্ছা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আরেকবার বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি পাঠান। জি, নেত্রকোনা। শুনি আপনার ঘটনা। আমি কাহিনীতে চলে যাই সরাসরি। আমি যেহেতু নেত্রকোনা, আমার নানার বাড়ি নেত্রকোনা, তো আমার ঘটনাটা টোটালি আমার নানুকে নিয়ে। আমার নানুর প্রথমে নানুর সম্পর্কে বলি। আমার নানুর বিয়ে হয়, নানুর যখন বয়স ছিল 9 বছর। আমার নানুর সাথে বিয়ে হয়, তখন আমার খালা এবং মামার মোট খালা মামা 9 জন বর্তমানে আছেন। একজন ছিলেন, উনি মারা গেছেন। তো আমার ছোট মামা যখন জন্ম নেন, তখন ওনার সাথে আরেকজন মামা জন্ম নেন, অর্থাৎ যমজ হয় আর কি। ছোট মামা যখন জন্ম নেন, তখন আমার নানু স্বপ্নে দেখেন যে নানুকে বলা হচ্ছে যে তার একটা নানুকে বলা হচ্ছে যে তার বড় মুরুকটা দেওয়ার জন্য। তো আমার আমার নানাকে এটা বিষয়টা শেয়ার করেন। তো নানা বুঝতে পারছেন যে বড় মুরুক মানে নানার বড় ছেলেটা। তো নানুকে বলেন যে সাবধান, এগুলা কখনোই আর মনে করবো না, এগুলো মনে কর তোমার জন্য ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে। তো নানু একদিন হঠাৎ স্বপ্নে দেখেন যে ওনাদের বাড়ির পিছনের জঙ্গলে একটা বড় মাটির পাত্র আছে। তো ওই পাত্রর ভিতরে অনেক সোনার মোহর। তো ওই মোহরটা, মাটির পাত্রটা এবং এমন ভাবে লাগানো যে ওইটার উপর একটা সাপ এবং তার উপর একটা পিঙ্গে পাখির বাসা। তো নানু এটা স্বপ্নে দেখার পর দিন নানু সকাল দিক দিয়ে নানু আবার চলে যান ওইখানে দেখার জন্য যে বিষয়টা কি আসলে। তো রাসেল ভাই গিয়ে দেখেন যে সত্যি সত্যি ওইখানে আছে। তো নানু এটা দেখার পরে নানু ওইখানে সেন্সলেস হয়ে যান। নানুকে খোঁজার জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে ওই জায়গায় গিয়ে পান। তো এই ঘটনাটা শোনার পরে ওই এলাকার আমার নানার বাড়ি এলাকার অনেক মানুষ ওই জায়গায় খোঁড়াখুড়ি করার পরে কিছু পায় নাই। তো নানু আসার পরে নানাকে এই ঘটনাটা বলে। তো নানা বলেন যে সাবধান, এগুলোতে লুপ করতে নাই, এগুলোতে লুপ করলে ভবিষ্যতে অনেক খারাপ ফল পাওয়া যায়। তো রাসেল ভাই ঘটনা এইখানে শেষ না। কিছুদিন পর নানু আবার স্বপ্নে দেখে। আবার স্বপ্নে দেখে এইটাই ওই মাটির পাত্র স্বপ্ন দেখে, আবার স্বপ্নে দেখে যে বাড়ির বড় মুরুকটাকে দিতে হবে তাদের। তো নানাকে বলে যে নানা বলে যে না, এই বিষয়টা তো তাহলে অনেক খারাপ দিকে চলে যাচ্ছে। তো আমার যমজ যে মামা হয়েছিল দুজন, সবার ছোট, তো ওই মামার যে আরেকজন যমজ ভাই ছিল, উনি কিছুদিন পরে মারা যান। তো মারা যাওয়ার কিছুদিন পরে নানু আবার স্বপ্নে দেখেন যে স্বপ্নে তাকে দেখানো হচ্ছে যে এটাই যে তুই আমাকে বড় মুরুকটা দিলি না, তার জন্য আমি তোর ছোট মুরুকটা নিয়ে গেলাম। তো নানাকে এগুলা বলার পর নানা বলেন যে না, এগুলো তাহলে তো দেখা যাচ্ছে যে ঘটনা সত্যই। তখন সবাই বিশ্বাস করে এই ঘটনাটা। তো এই ঘটনাটা এখানেও শেষ হয় নাই। নানু এই মামা মারা যাওয়ার প্রায় 25 বছর পর বড় যে খালামণি আছেন, তো উনি একদিন স্বপ্নে দেখেন যে তাদের বাড়ির পিছন দিকে জঙ্গলে বাঁশবাগানের নিচে কিছু টাকা পড়ে। রাতে স্বপ্নে দেখেন আমার খালামণি পরদিন সকালে বাঁশবাগানের নিচে যান, গিয়ে দেখেন যে সত্যি সত্যি 50,000 টাকা পড়ে। তো খালামণি ওই টাকাগুলো নিয়ে আসেন। টাকাগুলো দেওয়ার পরে একটা গরু কিনার একজনকে দিয়ে গরু কিনে নিয়ে আসেন। তো গরুটা যেদিন রাসেল ভাই কিনে নিয়ে আসছে, ওই তাদের উঠানে বাধা ছিল। তো ওই দিন আবার খুব রোদ ছিল, কোনো আকাশে কোনো বৃষ্টি এরকম ছিল না। তো হঠাৎ একটা বজ্রপাতে গরুটা হুট করে মারা যায়। তো বিষয়টা অবাক করার মতো। তো কিছুদিন পর খালামণি যখন নানার বাড়িতে যান, তখন নানার কাছে এই ঘটনাটা বলেন। নানু বলেন যে ঘটনাটা আমাকে আগে বলা উচিত ছিল, তুই এইসব বিষয়ে লুপ করছিস, এইসব বিষয় তো আমাদের এগুলো তো আছে, কিন্তু এইসব বিষয় লুপ করা তো ঠিক হয় নাই, তো এটা ভবিষ্যতে খারাপ হয়ে যাবে। তো রাসেল ভাই সাডেনলি কিছুদিন পর 2-3 মাস পরে বড় খালামণি মেন্টালি একটু প্রবলেম হয়ে যায়, যার কারণে খালামণি তার কাউরে কিছু চিনতে পারতো না, মেন্টালি প্রবলেম আর কি। তো নানু এগুলা শোনার পর নানু আমার খালাতো ভাইকে বলেন যে না, এগুলো ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না।
তো এই ঘটনাটা খালামণি ঘটনাটা এরকম পাইছে, আমার নানু দেখছে। আমার নানু যে মাটির যে পাত্রটা দেখছিল ওইটা আমার এক মামার ছেলে, উনি যে বাড়িতে থাকতো তখন, তো ও স্বপ্নে ঠিক সেম ঘটনাটা স্বপ্নে দেখে। তো সে কাউকে না বলে সে মানে বাড়ির পিছনে জঙ্গলে চলে যায় এবং সে এই সেম কাহিনী দেখার পরে সে তার দাদু মানে আমার নানুকে সে বলে। তো নানু তারে বলে আমি তার নামটা মামাতো ভাইয়ের নামটা যে কোনো কারণে মেনশন করছি না, কোনো সমস্যা নেই। তারপরে তারে বলে যে সাবধানে এগুলাতে তুমি কখনো লুপ করো না, এগুলোতে লুপ করলে বড় বিপদ আসবে। তো এগুলা পরে নানু বলে যে এগুলাতে লুপ করার দরকার নাই, আমাদের রক্তের মধ্যে মানে আমাদের মানে যারা আছে বংশের মধ্যে তারা কেউ না কেউ এটা পাবেই, কেউ না কেউ পাবেই। তো আমি একবার মজা করে নানুরে বলছিলাম যে নানু এগুলো আমার ম্যানেজ করে দিয়ে দেন। তাই অনেকগুলা সোনার মোহর নানু বলছেন না সাবধান, যা বলছো এগুলাতে কখনো লুপ করো না, এগুলো লুপ করলে তোমার ভবিষ্যতে খারাপ হয়েছে। আচ্ছা, এইগুলা আপনি কোনোদিন দেখেছেন যেটা আপনার নানু দেখেছেন, এরকম ধরনের জিনিস আপনাদের বাসায় কোনো মোহর বা এরকম কোনো কিছু কখনো দেখেছেন? না, আমি মানে দেখি নাই, এটা আমাদের মধ্যে তিনজনই দেখেছে, যে নানু, আমার মামাতো ভাই আর এই বড় খালামণি, ওরাই দেখছে। এবং নানু বলছেন যে ওটা আমাদের মধ্যে কেউ না কেউ পাবেই। এবং যিনি দেখেন তার সাথে সমস্যা হয়, যিনি দেখেন তার সাথে সমস্যা হয় বলতে সেই শুধু দেখতে পারে, আর কেউ ওই জায়গায় গিয়ে ঘোরাঘুরি করার পরে আর কেউ দেখতে পারে না, শুধু সেই দেখতে পায়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আপনার কাছে আশা করছি যে আবারও ফিরে আসার সময় পাবো, যদিও হাতে সময় খুব কম। মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি মোহাম্মদ মেহেদি বাটান, নেত্রকোনা থেকে। জি, আচ্ছা, আমার দ্বিতীয় ঘটনাটা বলতেছি। তো দ্বিতীয় ঘটনাটা মানে আমার সাথেই, এটা সংক্ষিপ্ত একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা ঘটছে বিগত 2 বছর আগে, তখন সবে বরাত ছিল মেবি। তো আমি নেত্রকোনাতে অনেকগুলো টিউশন পড়াইতাম। তো আমার যখন একটা প্রাইভেট ছিল, রাতের 10টার দিকে প্রাইভেটটা ছিল। তো জায়গাটা আমি নামটা বলি, রাতের 10টায় প্রাইভেটটা ছিল আমার নাগরায়। তো আমার সবে বরাতের রাতে আমার এক প্রাইভেটের এক স্টুডেন্টের বাসায় আমার দাওয়াত ছিল। তো এটা ছিল আমাদের নেত্রকোনা এলাকায় বাস স্ট্যান্ডে। তো আমি যখন দাওয়াত খেয়ে রাসেল ভাই আসতেছিলাম, তখন রাত অনেকটা বেজে গেছিল, প্রায় 10টা 10:30 বেজে গেছিল। তখন আমি স্টুডেন্টকে বলছি যে আমি তোমাকে আজকে রাতের 12টা বাজলে আমি তোমাকে আজকে রাতে পড়াবো। তো আমি যখন বাস স্ট্যান্ড থেকে যখন নাগরার দিকে আসি, এটা আমাদের যারা নেত্রকোনা শুনতেছে আমাদের ফ্রেন্ডরা, তারা হয়তো চিনবে। তো এটা একটা ভিতর দিয়ে আসতে হয়, একটা শ্মশানের পাট দিয়ে আর কি, এদিক দিয়ে। তো আমি যখন শ্মশানের এদিক দিয়ে আসতেছি, তো হঠাৎ করে আমার কানে মানে বেজে উঠছে একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা কান্না করতেছে। তো তখন শীতকাল ছিল, তো শীতকাল থাকার কারণে মানে নদীতে পানি কিন্তু অনেক নিচে চলে যায় শীতকালে। তো বাচ্চাটা যখন কান্না করতেছে, আমি তখন মানে শুনি, আমি ভাবলাম যে বাচ্চাটা কান্না করতেছে, একটু এগিয়ে যাই। যাওয়ার পরে দেখলাম মানে আমি তো মানে এগিয়ে যাই, তো মানে বাচ্চার কান্না তো নদীর মানে গভীরে চলে যায়। তো আমি আরো নিচে নামি, কান্না তো নিচে যায়। তো হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো যে না, এটা তো স্বাভাবিক বাচ্চার কোনো কান্না না, এটা হয়তো ভয়ানক কিছু হইতে পারে। তো আমি রাসেল ভাই এখান থেকে একদম দৌড়ে চলে আসি। এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনাটা অবশ্য। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আজকে সময় প্রায় শেষ হয়ে আসছে, কিছু কমেন্ট না বললেই না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলতে থাকুন। এবং যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, ঢাকার বাইরে যারা যাচ্ছেন, তাদের সবার জন্য অনেক শুভকামনা, এবং আপনাদের যাত্রা শুভ হোক। চমৎকার একটা ঈদ কাটাতে নিরাপদে পৌঁছান গন্তব্যে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।